Assalamu alaikum, dear audience. This is Musharraf Hussain from English Achievers and AMH Global Education. And আমার সাথে আজকে আছে আমার একজন শ্রদ্ধেয় বড় ভাই বলি, আমার শুভাকাঙ্ক্ষী বলি বা অভিভাবক বলি, আমার প্রিয় আসাদুজ্জামান ভাই। সো আমি ওনার মুখ থেকে ওনার বিস্তারিত পরিচয়টা জেনে নিব। তো তার আগে আমি একটা সংক্ষিপ্ত একটা আলোচনা করে ফেলি। সেটা হচ্ছে যে আমাদের আজকের এই সেশনটা আসলে কি নিয়ে, বা আজকে হঠাৎ করে লাইভে আসার রিজনটা কি। আমি গতকালকে একটা অ্যানাউন্স করছিলাম যে ইদানিং খুব বেশি স্টুডেন্টসরা ইউরোপ কেন্দ্রিক চিন্তা ভাবনা করতেছে ইউরোপে যাবার জন্য। আর ইউরোপ বলতে কি বলতেছে, ইউরোপের যে বিশেষ কয়েকটা দেশ আছে, যেমন আমি যদি ডেনমার্কের কথা বলি, ডেনমার্ক, হাঙ্গেরি বা মাল্টা খুব বেশি বর্তমানে ট্রেন্ডিং প্রোডাক্ট হিসেবে আছে। সো এই সকল বিস্তারিত প্রশ্ন কিন্তু অনেকে আমাদেরকে করেন, অনেক সময় যে হোয়াটসঅ্যাপে করেন, হ্যাঁ, ফেসবুকে করেন, বা অনেক সময় হয়তো আমাদের ব্যস্ততার কারণে ক্লাস থাকে বা বিভিন্ন সময় আমরা মানে পার্সোনাল বিভিন্ন ব্যস্ততার কারণে সঠিক টাইমে মানে পূর্ণাঙ্গ যে সমাধানটা দিতে পারি না আর কি। সো এই চিন্তা ভাবনা থেকে হঠাৎ করে মাথায় আসলো যে আমরা প্রতিনিয়ত লাইভ সেশনে আসা, এবং লাইভ সেশনে আমাদের সাথে এমন কিছু মানুষ থাকবেন, এমন কিছু গেস্টরা থাকবেন যারা প্রতিনিয়ত এইগুলার এক্সপিরিয়েন্স এবং সমাধান দিয়ে যাচ্ছে স্টুডেন্টদেরকে। সো এই লাইভ সেশনের থ্রুতে আপনাদের সকল প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করবো। এবং অবশ্যই আমার সাথে যিনি গেস্ট হিসেবে আছেন, উনি বর্তমানে ইউকে তে অবস্থানরত, এবং উনার এই ইউকে এর বর্তমান অবস্থা কেমন যাচ্ছে এবং আসলে বর্তমান পরিস্থিতি কেমন এবং কাদের জন্য ইন ফিউচারে ইউকে এবং ইউরোপ সম্ভাবনাময়ী দেশ হিসেবে হবে বা হতে পারে, তাদের বিস্তারিত বিষয় বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সো আমি আহ কথা বলে সময় নষ্ট করেছি না, আমি প্রথমে আমার ভাইয়ের কাছে চলে যাবো। সো আলামিন ভাই হিসেবে পরিচিত আমার কাছে, ভাইয়ের নাম আসাদুজ্জামান যদিও। সো আমি ভাইকে রিকোয়েস্ট করব আপনার পরিচয়টা এবং আপনার বর্তমান অবস্থা কি সেটা একটু আপনি আপনার মুখেই বলেন। ধন্যবাদ। ওকে, আমাদের লাইভে যারা অডিয়েন্স আছে তাদেরকে সব প্রথমত আমি আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি। সালাম আলাইকুম। তো আমার ফুল নাম হচ্ছে এস এম আসাদুজ্জামান, আর নিক নেম হচ্ছে কি আমার আল আমিন। সো ইউ ক্যান কল আল আমিন অর আসাদ। আমি বর্তমানে ইউকে তে আছি, ইউকে তে বার্মিংহাম সিটিতে আছি, এবং বার্মিংহাম সিটি ইউনিভার্সিটি থেকে আমার মাস্টার্স লাইক ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্ট উইথ প্রফেশনাল প্লেসমেন্ট এই কোর্সটা আমি শেষ করেছি লাস্ট ইয়ার এন্ডের দিকে। এখন আমি পোস্ট স্টাডি ওয়ার্কে আছি এবং এখানে আমি জব করতেছি। তো আমার আমার ডিটেলস হচ্ছে এতটুকু, আর বাকিটা আমরা লাইভ সেশন আলোচনা করবো। আচ্ছা ভাই, আমি আরেকটা প্রশ্ন আমি একটু মানে জানতে চাচ্ছিলাম আর কি, যে বার্মিংহাম সিটি খুব জনপ্রিয় একটা প্লেস আর কি, বিশেষ করে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য, এবং বিশেষ করে ইংলিশ অ্যাচিভার্স আমাদের প্রতিষ্ঠানের অনেক অসংখ্য ভাই ব্রাদার্স এখানে আছে। সো এই জার্নিতে আপনার যে দীর্ঘদিনের জার্নি ইউকেতে বা এই যে বার্মিংহাম সিটি বলতেছে, এইখানে বাংলাদেশি কমিউনিটি কেমন, বা বাংলাদেশি কমিউনিটি যারা আছে তাদের জন্য জব বা ওয়ার্ক ফেসিলিটিস কেমন? আমি বলি, বার্মিংহাম সিটি হচ্ছে গিয়ে একটা সেকেন্ড লার্জেস্ট সিটি ইন ইউকে। ইউকে হচ্ছে ইউনাইটেড কিংডম লাইক স্কটল্যান্ড, ওয়েলস, হুম। তারপর লন্ডন, তারপর বার্মিংহাম সব মিলিয়ে ইউনাইটেড কিংডম। তো বার্মিংহাম সিটি হচ্ছে কি সেকেন্ড লার্জেস্ট সিটি ইন ইউকে। এখানে প্রথমত হচ্ছে গিয়ে, এখানে আসলে মনে হবে না যে আমি যে আসুক মনে হবে না যে সে ইউকে তে আছে, মনে হবে বাংলাদেশে আছে, কারণ এখানে বাংলাদেশি শপস অ্যাভেলেবল। সো যে ইংলিশ কথা বলতে পারে না সেও বাংলায় গিয়ে শপিং করে আসতে পারবে, ঠিক আছে। আহ, তারপর এখানে কমিউনিটিটা খুবই স্ট্রং, লাইক একজন আরেকজনকে হেল্প করতে পারে বাসা পাওয়ার ক্ষেত্রে বা জব পাওয়ার ক্ষেত্রে, ঠিক আছে। আমি মিনিমাম 50 জনকে জব দিছি আমি নিজে আচ্ছা, লাস্ট ইয়ার। দ্যাট মিনস আপনি বলতেছেন যে মানে বাঙালি কমিউনিটি যারা আছে তাদের মানে একজন আরেকজনকে সহযোগিতা করে। হ্যাঁ, সহযোগিতা করে। আমরা বিশেষ যেটা করে শুনি, বিশেষ আমরা করে যে আমাদের শুনি যে, সিলেটে। বলেন, হ্যাঁ, চেষ্টা করুন, বলো বলো। ওই যে আমরা বিশেষ করে শুনি যে আসলে যে এই দেশে কেউ কারোর জন্য না, আত্মীয় স্বজন কাউকে চিনে না, পরিচিত বাঙালি একজন আরেকজনকে দেখতে পারে না। আসলে এটা কি আসলে সত্য, বা এটা কতটুকু অংশ হতে পারে এটা? না, আমি একটা কথা বলি, হেল্প করাটা এটা হচ্ছে গিয়ে মানুষের মন থেকে আসতে হবে। সবাই তো আর হুম। খারাপ না, ঠিক আছে। তো কিছু মানুষ আছে যারা জেলাস ফিল করে, কিছু মানুষ আছে যারা মনে করে যে হ্যাঁ আমি জব পেয়ে গেছি, ওকে ফাইন, আরেকজন জব না পেয়ে সে মরে মরে যা, মারা যাক, আমার কি যায় আসে, ঠিক আছে। এটা এরকম না। এটা হচ্ছে গিয়ে এখানে রেফারেন্স ছাড়া জব পাওয়া সর্ট অফ, উইথাউট রেফারেন্স ইউ ক্যান ফাইন্ড আউট সো মেনি জবস বাট ইউ নেভার গেট দ্য জব উইথাউট রেফারেন্স। সো রেফারেন্স মোস্ট ইম্পর্টেন্ট হিয়ার। সো আমরা যারা এখানে আছি মনে করো যে মিনিমাম তো 20% পিপুল আছে যারা বিগ হার্টেড পিপল, ঠিক আছে, ওপেন হুম। মাইন্ডেড পিপল। তারা অল টাইম রেডি টু হেল্প সামওয়ান।
ঠিক আছে। আমার এক ভাই আছে, ওনার নাম আমি উল্লেখ করছি এনাম চৌধুরী। উনি আমার ফেসবুক ফ্রেন্ড, প্লাস আমার সাথে উনি কোর্স শেষ করছেন। উনি ইসলাম ব্যাংকে জব করতেন, ওনার বাড়ি সুনামগঞ্জ। উনি মোর দেন 500 পিপলকে জব দিচ্ছেন, মোর দেন 500 পিপল। রাইট। হ্যাঁ। তো এখানে হচ্ছে গিয়ে বার্মিংহামে বার্মিংহামে এখানে জব অ্যাভেলেবল আছে। প্রথমত অ্যাকোমোডেশনটা কস্ট কম, যেটা পসিবল না মানে অন্যান্য সিটিতে, লাইক লন্ডনে তো ইম্পসিবল। এখানে একজন মানুষ সিঙ্গেল 2 থেকে 250 পাউন্ডের মধ্যে বাসা ভাড়া করে থাকতে পারবেন, ঠিক আছে, শেয়ারে, একজন স্টুডেন্টের জন্য যেটা খুবই বেস্ট। তারপর এখানে বিভিন্ন ওয়্যার হাউস আছে, লাইক 20 আওয়ার্স ওয়ার্ক পারমিট যাদের আছে, তারা 2 দিনে 20 ঘন্টা কাজ করলে 200 পাউন্ডের মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে। মানে 2 দিনে 200 পাউন্ড মিনিমাম, এই বার্মিংহামে। তারপর আরো 5 দিন থাকে, 5 দিনের মধ্যে সে 4 দিন একটা পার্ট টাইম জব করলো ক্যাশ ইন, এখানে পাবে আরো 200 পাউন্ড, ঠিক আছে। তো একজন স্টুডেন্টের জন্য 1500-1600 ইনকাম করা এখানে কোনো বিষয় না। বাট অন্য জায়গায় যদিও ইনকাম বেশি, কিন্তু কস্ট হাই। লাইক লন্ডনে একটা বাসা ভাড়া করে থাকতে হলে 500, মিনিমাম 500 পাউন্ড দিতে হয়। তাহলে কোথায় 500, কোথায় 250? রাইট। হম। তো বার্মিংহাম, আমি যে হ্যাঁ। বার্মিংহাম আসছিলাম এটা হচ্ছে গিয়ে মানে আমার তো কয়েকটা ইউনিভার্সিটি এডমিশন ছিল। তো আলটিমেটলি ওইটা আমি থিঙ্ক করে আসছি যে বার্মিংহাম গেলে আমি কোর্সটা শেষ করতে পারবো, প্লাস লিভিং কস্ট কম আছে, প্রাথমিক অবস্থা আমাকে ধাক্কা সামলাতে হবে না, ঠিক আছে। ওই দুইটা চিন্তা করে আসছিলাম। আসার পর দেখি এখানে, হ্যাঁ, মসজিদ এভেলেবল। আমি যেখানে আছি এখানে আমার আশেপাশে 8 থেকে 10টা মসজিদ আছে, 10 মিনিট আচ্ছা, আচ্ছা। দূরত্বের মধ্যে। হ্যাঁ, ইচ্ছা করলে নামাজ গিয়ে মানে যে কোনো সময় যে কোনো মসজিদে নামাজ পড়ে আসা যায়, ঠিক আছে। আচ্ছা, তারপর একটা প্রশ্ন চলে আসলো মাথার মধ্যে আপনার এই কথাটার জন্য। ম্যাক্সিমাম টাইম দেখেছি আমাদের মাদ্রাসা গোয়িং স্টুডেন্টস বা অনেক ভাই ব্রাদার্স আছে যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসে আর কি। সো ওনারাও অনেক সময় ইউকে তে যেতে চায় বা ইউরোপের বিভিন্ন দেশে যেতে চায়। তো এই ক্ষেত্রে ইউকে তে মাদ্রাসা মানে ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট যারা আছে বা একটু ইসলামিক ধার্মিক বা ইসলামিক মাইন্ডেড যারা আছে, এই সকল ভাই ব্রাদার্স এর জন্য কি বলবেন, কোনো পরামর্শ আছে? পরামর্শ আছে। পরামর্শ বলতে যারা কোরআনে হাফেজ, ঠিক আছে, হুম। তাদের জন্য এখানে ভালো অপরচুনিটি আছে, মানে প্রাইভেট টিউশন করতে পারবে, ঠিক আছে। হুম। এটা এটা একটা মোস্ট মানে মানে এটা ভালো একটা অপরচুনিটি কোরআনে হাফেজদের জন্য। আচ্ছা, আচ্ছা। আর এখানে হচ্ছে কি, যখন তুমি ফুল টাইম জবে চলে যাবা, ঠিক আছে, তখন তারা কিন্তু নামাজ পড়তে বাধা দেয় না। যে কোন জায়গায় জব করো, নামাজ পড়তে বাধা দেবে, নামাজ পড়তে পারবা, এই সময় আছে, এই সুযোগ ওরা আচ্ছা, দিবে। আচ্ছা। তারা কখনো বলবে না নামাজ না পড়ে তুমি কাজ করো, 5 মিনিটস ব্রেক দিবে, এই সমস্যা নাই। কিন্তু মনে ধারণা কি, চিন্তা কি, যে আমি মনে হয় ইউরোপ গেলে বা ইউকে তে গেলে আমি মনে হয় নামাজ কালাম পড়তে পারবো না, ইসলামের কি পাবো না, ঠিক আছে। হুম, এটা নিজের হুম। উপরে। এখানে একটা মসজিদ আছে, ওই জায়গায় মাদ্রাসা, মসজিদ প্লাস মাদ্রাসা। আচ্ছা, আচ্ছা। এখন যে টাইম, এই টাইমে গিয়ে না, আমি গিয়ে প্রচুর স্টুডেন্ট আছে মাদ্রাসা। সকালে যাচ্ছে, আবার বিকালে যাচ্ছে, স্কুল থেকে 3টার সময় আসে, আবার বিকালে যাচ্ছে মাদ্রাসাতে রাইট। আচ্ছা, একসাথে। যাই হোক ভাই, আমাদের সাথে অনেকে হয়তো যুক্ত হয়েছে। সো আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে আমাদের এই আজকের সেশনে অসংখ্য কুইজ আমি বাইকে করব, অসংখ্য প্রশ্ন করব। ভাই সেগুলোর উত্তর আমাদেরকে দিবেন, এবং ডেফিনেটলি যদি আপনার কোনো কোয়েরিজ থাকে, কোনো কোয়েশ্চেন্স থাকে, ডেফিনেটলি ইউ ক্যান রাইট ডাউন দ্য কোয়েশ্চেন্স ইনটু দ্য কমেন্ট বক্স, এন্ড আমরা ডেফিনেটলি সবগুলা কমেন্টের সবগুলা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো ভাই, আমি আরেকটা জিনিস বলবো যে মানে আমাদের এই লং ডিসকাশনের মধ্যে আমার একটু খুব কিউরিয়াসিটি কাজ করে যে আপনার বেড়ে হওয়া মানে বড় হওয়া যেটা আর কি, ছোটবেলার যে বেড়ে ওঠার যে সময়টা, এটা কেমন ছিল এবং কখন মাথায় আসলো আর কি, মানে বাহিরে বা উচ্চ শিক্ষার ক্ষেত্রে আপনি এই দিক কখন নিজেকে স্থাপিত করলেন, যদি একটু বলতেন। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কোয়েশ্চেন। আসলে ইন্টারমিডিয়েটের পর যখন অনার্স ফার্স্ট ইয়ারে এমসিকিউ ভর্তি হই, তখন চিন্তা করলাম যে আচ্ছা, আপনার এরিয়া, আপনার এলাকার নামটা সহ বলেন, যদি আমাদের কয়েকজন অডিয়েন্স আপনাকে দেখে চিনে তো। ওকে, হবিগঞ্জ বানিয়াচং, আমার বানিয়াচং। বানিয়াচং, হবিগঞ্জ বানিয়াচং ভাইয়ের বাড়ি। সো বানিয়াচং এর অনেক অনেক শুভাকাঙ্ক্ষী আমাদের আছেন। সো বানিয়াচং ওই জায়গা থেকে আমি যতটুকু মনে করি, আমিও তো হবিগঞ্জের, হবিগঞ্জ মাধবপুর আমার বাড়ি। তো আমাদের আসলে হবিগঞ্জের যে এরিয়াগুলো বর্তমানে হয়তো এগুলা ইন্ডাস্ট্রিয়াল পার্ক পার্ক হয়ে গেছে, বাট আপনার সময় যদি চিন্তা করি, তখন অনেক ক্রিটিক্যাল, অনেক ডিফিকাল্টিস ছিল ওইখান থেকে বের হয়ে এই পর্যন্ত আসার পিছনে কোনো স্ট্রাগলিং কোনো কিছু আছে, কোনো মুহূর্ত আছে, বিশেষ কোনো স্মৃতি আছে কিনা? স্ট্রাগলিং, স্ট্রাগলিং তো অল টাইম করতে হয়েছে, ঠিক আছে, এখনো করতে হচ্ছে স্ট্রাগলিং। আসলে আহ সফলতার একেবারে উচ্চ পর্যায়ে যাওয়া আগ পর্যন্ত স্ট্রাগলিং করতে হবে, যাওয়ার পরে করতে হবে, ওটা হবে ওই স্ট্রাগলিংটা হবে মজা স্ট্রাগলিং। আর এখন হচ্ছে কষ্টের, কষ্টের যেটা। তো হুম, আমি হুম। যেটা বলবো, আমি অল টাইম আমি থিঙ্ক করতাম, না আমি ভালো কিছু করব, ভালো কিছু করবো ইনশাল্লাহ, আমি বিদেশ যাব, হায়ার স্টাডির জন্য বিদেশ যাব, ওই যে পজিটিভ মাইন্ড সেট আপ,
এটা আমার একদিনের জন্য নেগেটিভ হয় নাই। আচ্ছা। একদিনের জন্য আমি চিন্তা করি নাই যে আমি হায়ার স্টাডির জন্য বিদেশ যেতে পারবো না। 1 মিনিটের জন্য এটা আমার মাইনাস হয় নাই। এটা আমি বলতেছি ডিটেলস কি জন্য মাইনাস হয় নাই। হুম তো হুম। আমি মানে যখন বেড়ে উঠছি, তো আমার ইংলিশ শেখার পেছনে একজন মানুষের অবদান আছে। উনি আমার নানা, আমার আচ্ছা। আম্মার আপন চাচা। তো উনি টেন্সের মাস্টার ছিলেন। মানে উনি যাদেরকে রাস্তায় পেতেন তাদেরকে জিজ্ঞেস করতেন, এই বলো প্রেজেন্ট টেন্স কাকে বলে, পাস্ট টেন্স কাকে বলে, ফিউচার টেন্স কাকে বলে। মানুষ ওনাকে দেখলে, যারা পারতো না এরা দেখলে মানে অন্যদিকে পালা যেত, ঠিক আছে। ও দূর দেখছে উনি আসতেছেন, শেষ। কিন্তু আমি কি করতাম, আমি ক্লাস 4-এ থাকতে ওনার কাছে গিয়ে বসে থাকতাম, না না আমাকে টেন্সটা একটু পড়ান, ঠিক আছে। তখন উনি আমাকে টেন্স পড়ালেন, সেন্টেন্স পড়ালেন, ভয়েস পড়ালেন, ন্যারেশন পড়ালেন, ঠিক আছে। এই জিনিসগুলো আমি ক্লাস 4-এ থাকতে আমার মুখস্থ আর না বুঝে টুটস্থ মুখস্থ। যখন দেখছি ক্লাস 5-এ গেছি, এগুলাই কাজে আসতেছে, 6 থেকে 10 এইগুলাই কাজে আসতেছে, ঠিক আছে। এইচএসসি তে এগুলাই কাজে আসতেছে। যখন আমি স্পোকেনে ভর্তি হলাম সাইফুরসে, রাইটিং এ ভর্তি হলাম, আমি দেখি এগুলো আমি আগেই পারি। আমি কিসে যে ভর্তি স্পোকেনে হলাম। কত সালে ভর্তি হয়েছিলেন স্পোকেনে? 2010। 2010। হম। বয়স কত আপনার? তারপর আহ, ওই সময় হ্যাঁ হ্যাঁ, 10, 2010-এ। টেনে টেনে কিসে ওই সময় পড়েন আর কি ওইটা? অনার্স ফার্স্ট ইয়ার। তার মানে আপনি অনার্সে ওঠার পরে ইন্টারমিডিয়েট শেষ করে আপনি সেকেন্ড এই ইয়ার, অনার্স সেকেন্ড আরো ইয়ার। নিজের স্কিলটাকে ডেভেলপ করার জন্য, আরো নিজেকে আরো এক ধাপ আগে নিয়ে যাওয়ার জন্য আপনি স্পোকেন কোর্সে ভর্তি হয়েছেন। হ্যাঁ, স্পোকেন, তারপর তবে রাইটিং, মনে হয় না তারপর স্পোকেন জিনিসটা কি, যদি আমি অনেককে প্রশ্ন করি, অনেকে আইএলটিএস স্পোকেন সম্পর্কে কোনো ধারণা নেই। বাট আপনি এই যে বলতেছেন আপনি ক্লাস 4-5 থেকে আপনার অনার্স মানে সেন্টেন্স স্ট্রাকচার বলি, টেন্স বলি, ভোকাবুলারি বিভিন্ন বিষয় আপনার জানা মানে জানা ছিল, তারপরে আপনি ইংলিশে আরো এক ধাপ এগিয়ে যাওয়ার জন্য আপনি স্পোকেন কোর্সে ভর্তি হলেন। সো এই জিনিসটা আমি কেন পয়েন্ট আউট করছি, যে আমাদের অসংখ্য ভাই ব্রাদার্স যারা আছে, যারা এসএসসি পরীক্ষা দেয়, যারা ইন্টারমিডিয়েট পড়াশোনা শেষ করে, বা যারা অনার্সেও পড়াশোনা শেষ করে, তারাও কিন্তু ইংলিশের ক্ষেত্রে অনেকটা পিছিয়ে থাকে, যেটা আমরা দেখতে পারি যে বিভিন্ন জব সেক্টরে জবস যুদ্ধ যখন বলে আর কি, যেটা মানে শুরু হয় তখনকার সময় বলি। সো এই এটা ছোট্ট একটা পরামর্শ বা উপদেশ বলতে পারেন যে এই ছোট ভাই বোনদের জন্য কোনো পরামর্শ আছে কিনা, কোন সময় থেকে তারা, আমি যদিও এটার পরে একটা প্রশ্ন আছে, বাট এই সময় যে যে একটা গুরুত্ব ইংলিশ শেখার জন্য বা স্কিল বাড়ানোর জন্য, এটা কি আপনার মানে মনে হয় তাদের করা উচিত? আচ্ছা, আমি একটু ডিটেলসে বলি, আমাকে একটু সময় দাও, এই এই যে জিনিসটা আমি বলতেছিলাম, ডিটেলসে হ্যাঁ। বলবেন, এবং কোন বয়সটাই মানে তাদের পারফেক্ট টাইম, যেটা যে টু লার্ন ইংলিশ। আমি একটা কথা বলি, আমি স্পোকেনে ভর্তি হয়েছি, এখানে ক্লাস ছিল 30টা মতন। তারপর রাইটিং এ ভর্তি হয়েছি, এখানে ক্লাস ছিল 25। তাহলে 30 + 25, 55 ক্লাসেস। হুম হুম। দেন আইএলস এ 30 ক্লাসেস, তো 25 + 30, সরি 55 + 30, 85 ক্লাসেস। আমি একটা ক্লাসও মিস দেই নাই, মানে একটা ক্লাসও আমি মিস দেই নাই, ঠিক আছে। কিন্তু রাইট। আমি যখন স্পোকেন রাইটিং করে আইএলস এ গেছি, আইএলস এ গিয়ে দেখি স্টুডেন্ট প্রচুর, 30 থেকে 32 জন একই বেচে। হুম কিন্তু হুম। 2 উইকস পর স্টুডেন্ট 10 জন। বাকি এরা কই? এরা আইএলস পারবে না, বয়ে পালিয়ে গেছে। কি জন্য? ওদের বেসিক নাই, ওদের বেসিক নাই, সেজন্য ওরা পালিয়ে গেছে। আর আমি স্পোকেন কোর্স করার সময় বা সব মিলিয়ে আমি মোর দেন 500 ল্যাঙ্গুয়েজ ক্লাব করেছি, বিভিন্ন শাখায়, বিভিন্ন জায়গায়, হুম যেখানে হুম। পাই সেখানে ল্যাঙ্গুয়েজ ক্লাব করেছি। তো স্পোকেনটা শিকার পারফেক্ট এজ হচ্ছে আফটার এসএসসি, আমি মনে করি। এর আগে তো অনেকে বুঝে না যে স্পোকেনের গুরুত্ব কি। স্পোকেনটা যে কোনো সময় শেখা গুরুত্বপূর্ণ, কিন্তু আফটার এসএসসি যদি কেউ শুরু করে, তাহলে এইচএসসি এর মধ্যে স্পোকেন শেষ করে ফেললো, রাইটিং শেষ করে ফেললো, তারপর আইএলস তো 3-4 মাস 5 মাস পড়লেই হবে, ঠিক আছে। তারপর আমি এটা বলবো যে শেখার কোনো বয়স নাই, শেখার কোনো বয়স নাই। আমার সাথে রাইট। এরকমও আছে, আমার সাথে এরকমও আছে যে আমার 5 ইয়ার সিনিয়র, ওরা এখন স্পোকেন করতেছে, রাইটিং করতেছে, আইএলস করতেছে বিদেশ আসার জন্য। তো স্পোকেনের ইম্পর্টেন্টটা অল টাইম ইটস ভেরি ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল, যখন তুমি ইউরোপ আসবা বা ইউকে তে আসবা জবের ক্ষেত্রে, কয়েকটা জিনিস হয়। ওরা ইমেল পাঠাবে, ওরা কল দিবে, লাইক হুম কল হুম। দিয়ে বলবে, হ্যালো, দিস ইজ like blah blah blah, how are you, are you এস এম আসাদুজ্জামান, yes I'm এস এম আসাদুজ্জামান, can you tell me about your postcode please। অনেক আছে পোস্টকোড বলতে পারে না, সে কোন জায়গা থাকে, ঠিক আছে। রাইট। তখন ওরা বলবে যে আর ইউ ইন্টারেস্টেড টু ডু দিস জব। এখন এটা যদি না বুঝে, তারপর বলবে তুমি কোন শিফট করতে পারবা, হুইচ শিফটস ইউ অ্যাভেলেবল, উই হ্যাভ লাইক ডে শিফটস, নাইট শিফটস। কারণ এগুলা কিন্তু ব্রিটিশ অ্যাকসেন্টে বলবে, ঠিক আছে। তুমি তুমি কিন্তু বুঝে ফেলবা যে ওরা বলতেছে এই কোয়েশ্চেন গুলা, কিন্তু আনসার দিতে পারবা না যদি তুমি মানে স্পোকেন নিয়ে ভালো না হও, ঠিক আছে। তো রাইট। অনেক রাইট। আমি দেখছি যাদেরকে যারা কিন্তু জবের জন্য কল পাইছে কিন্তু জব পায় নাই। কি জন্য?
একমাত্র স্পিকিং এর জন্য। বেসিক স্পিকিং এগুলাই ওরা পারে না, তাহলে ওদেরকে জব দিবে কি করে ইউকেতে? ওই যে আমরা দেখি না যে জবের জন্য সাফার করতেছে কি জন্য? এটা তো ওদের দোষ না, ওরা তো তোমাকে নিতে চাচ্ছে। ঠিক রাইট। আছে, ওরা তোমাকে নিতে চাচ্ছে, তাহলে তুমি স্পোকেন না পারলে কি কি করে হবে? রাইট, রাইট। সো থ্যাংক ইউ ভেরি মাচ, আপনার এই প্রশ্নটা ভালো লাগছে এবং এটা একদম ক্লারিফাই করছেন বিষয়টা। সো আমাদের সাথে অনেক গেস্ট ছিলেন আর কি, আমি ওনাদের একটু নামটা পড়ি এবং ওনারা কয়েকটি প্রশ্ন করছে, ইভেন এই প্রশ্নগুলো উত্তর আমরা দিব ডেফিনেটলি। জামিদ হোসেন বলছে, স্যার মালটা কি ব্যাংক স্টেটমেন্ট লাগবে? আসলে আমার আমি ব্যাংকে দিয়েছি, এখন কোনো ব্যাংকে টাকা নেই আছে, এটা একটা সমাধান আমরা দেওয়ার চেষ্টা করবো। আমাদের সাথে আছেন সাবনের ভিতরে মনির, আমাদের সাথে আছেন কামরুল হাসান, আমাদের সাথে আছেন আহমেদ নাজিম, এন্ড অফকোর্স আমাদের সাথে আছেন আরো যে শাহরিয়ার শাহিদ আসাদ স্যার আমাদের সাথে আছেন। বুলগেরিয়াতে আইএলটিএস পয়েন্ট কত লাগবে? জামিদ এগেইন, ওকে। আমাদের সাথে আছেন রিয়া বোহানি, এবং আমাদের সাথে আছেন মোহাম্মদ আল আমিন হুসাইন, এন্ড এগেইন এইচএসসি পরে কেমন স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করে ইউকে তে? সাবমিটার ম্যামের একটা প্রশ্ন। এবং দিহান হোসেন আমাদেরকে দেখতেছেন, জুসনা ম্যাম আমাদেরকে দেখছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আরিফ হোসেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আরিফ হোসেন একটা প্রশ্ন করছে যে স্পাউস নিয়ে যাওয়ার জন্য কোন দেশ ভালো হবে? আচ্ছা, খুব কমন একটা প্রশ্ন, সবাই এরকম প্রশ্ন করে আর কি। স্পাউস খুব বেশি একটা সবাই আমাদের, বিশেষ করে সিলেটের ক্ষেত্রে যদি বলি ভাই বোনদের বেশিরভাগ প্রশ্ন হচ্ছে এটা আর কি, স্পাউস। বিপ্লব চক্রবর্তী আমাদেরকে দেখছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি সবাইকে রিকোয়েস্ট করবো একটু সাথে থাকবেন, আমাদের বিভিন্ন কোয়েরিজ আছে, এগুলোর উত্তর আমাদের এগুলো চলে আসবে, সবগুলো আমাদের কথাবার্তার মধ্যে আর কি চলে আসবে। তো ভাই, বর্তমানে যেটা বলতেছিলাম যে মানে ইউকে তে আসলে কাদের জন্য আর কি মানে কষ্টের সময়, আর কাদের জন্য ভালো সময়, কারা কষ্টেতে দিন যাপন করতেছে এবং কারা মোটামুটি ভালো আছে, কোন লেভেলের, যদি আপনি লেভেল ওয়াইজ প্রথমত হচ্ছে গিয়ে এটা বলতেন। প্রথমত হচ্ছে গিয়ে যারা যাদের ইংলিশ লেভেল কম, মানে ইংলিশের মানে কমিউনিকেশনের ক্ষেত্রে ইংলিশের লেভেল কম, ওরা খুব কষ্টে আছে, সোজা কথা। এখন বলবে মানে কি জন্য, ইউ ক্যান আস্ক মি হোয়াই। অনেক অনেক আমার পরিচিত অনেক আছে। আমার এক ভাই আছে, উনি আমার চেয়ে কম রেজাল্ট নিয়ে উনি ইউকে তে সিভিল সার্ভিসে জব করতেছেন। ওনার হুম, আইএলটিএস 6 ছিল, ওনার আইএলটিএস অনলি 6 ছিল। উনি সিভিল সার্ভিসে জব করতেছেন, তাও স্পন্সরশিপ সহ, ওনার ওয়াইফ সহ। হুম, হুম। ঠিক আছে, একটা জিনিস মনে রাখতে হবে, ইউকে মতো দেশে কখনো মানে যাদের যোগ্যতা নাই তাদেরকে ওরা কখনো রিক্রুট করবে না। ঠিক আছে, তো এটা হচ্ছে কি প্রথম লেকিংস, যাদের ইংলিশ এবিলিটি কম, তারা ফ্রাস্ট্রেশন আছে, তার জব পাচ্ছে না। জব পেলে ওর জব পাচ্ছে, ওর জব হচ্ছে এই যে কিচেন পর্টার। ঠিক আছে, হুম, হুম, হ্যাঁ, হুম। এর ফাঁকে আমি একটা কথা বলি। ইউকে মতো দেশে অনেকে মনে করে যে ক্লিনিং জব, লাইক ফর এক্সাম্পল ক্লিনিং জব শুনলে অনেকে মনে করে যে নাকসিটকা, এটা কি মেথরের জব। ঠিক আছে, কিন্তু ইউ ডোন্ট নো, এই ক্লিনিং জব করতে হলেও তোমাকে ইংলিশ জানতে হবে। রাইট, রাইট। কিভাবে? তুমি একটা শপে গেলা ক্লিনিং এর জন্য, এখানে সুপারভাইজার থাকবে, ইউ হ্যাভ টু কমিউনিকেট উইথ দ্য সুপারভাইজার। হুম, হুম। সো ইফ ইউ আর নট এবল টু কমিউনিকেট উইথ দ্য সুপারভাইজার, হাউ ইউ ক্যান স্টে ইন ইউর জব? ইটস নট পসিবল। ঠিক আছে, সামটাইমস ইউ রাইট, ক্যান রাইট। ফিল সিক, sometimes you may like you are suffering from fever, you are suffering from a headache, so you have to call to the office that today I'm not able to come, or I'm not able to join my job sectors. So how is it possible that you can contact with them if you're not able to speak English properly? So মানুষ মনে করবে কি, তুমি মিনস, হ্যাঁ, 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 বলেন বলেন, তুমি শেষ করেন। মানে শরমের কিছু নাই, তুমি ইউকে তে আসলা, তুমি তো ফার্স্ট টাইম, অবভিয়াসলি ইউ হ্যাভ টু ডু ওর জব। ওর জব মানে এখন একেবারে বাঙালি রেস্টুরেন্টে কিচেনে পড়ে থাকা এটা না। এখন ওর জব অনেকগুলো আছে, ওয়্যার হাউসে জব আছে, ক্লিনিং জব আছে। তো এইগুলো তো ইংলিশ পারতে হবে, এগুলো তুমি ইংলিশ না পারো জব পাবা না। তাহলে কাদের জন্য মানে ক্রিটিক্যাল মোমেন্ট এই মুহূর্তে? তাদের জন্য যারা ইংলিশ পারে না, তাদের জন্য। আরেকটা হচ্ছে কি, অনেকের প্রবণতা হচ্ছে কি, আমি আসবো, এখানে আমার মামা চাচা খালু আছে, আমি এসএলএম মেরে দেবো, তারপর লিগেল হয়ে যাবে। এত সহজ যদি হইতো তাহলে মনে করো যে পৃথিবীর সবাই ইউকে তে লিগেল হয়ে যেত। তুমি কয়েকটা জিনিস মনে রাখতে হবে। প্রথমত, কয়েকটা স্কিল মোস্ট ইম্পর্টেন্ট, লাইক কমিউনিকেশন স্কিলস। হুম। 85% jobs it depends on communication skills. If you have good communication skills, so your door is open in রাইট, all রাইট। over the world, particularly in UK, as it is spoken in English spoken country. এটা হচ্ছে প্রথম প্রথম স্কিল, মানে ফার্স্ট স্কিল। সেকেন্ড স্কিল ড্রাইভিং লাইসেন্স। হুম, ইফ ইউ হুম। হ্যাভ ইউকে ড্রাইভিং লাইসেন্স, ইউ মে গেট সো মেনি জবস। দুইটা। তারপর হচ্ছে কি, সার্টিফিকেট। তুমি 3 নাম্বার কি আচ্ছা। সার্টিফিকেট শো করলা যে আই হ্যাভ দিস ডিগ্রি, বাট তুমি 1 2 বাদ দিয়ে তুমি গিয়ে কখনো সফলতা পাবে না। ঠিক আছে, এখানে সিএল মেনটেন করতে হবে। লাইক আমি আমি যেটা বলি,
একজন মানুষ যদি ইউকে তে আসার পর 6 মাস সময় নেয় যে আমি এখানে কি 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 জিনিস আমাকে স্কিল অর্জন করতে হবে, এই 6 মাসে ওদের সাথে আমার কমিউনিকেশন স্কিল মানে আমার ডেভেলপ করতে হবে, আমার ড্রাইভিং লাইসেন্স নিতে হবে, এই দুইটা জিনিস যদি কেউ 6 মাসের মধ্যে করতে পারে সে কখনো সাফার করবে না। কারণ তুমি যদি জব একটা করে আসছো কোনো মতে রেস্টুরেন্টে বা ওই জায়গায়, হ্যাঁ আমি তো শেষ, এই রেস্টে গেলে হবে না। এখানে রেস্ট নাই, রেস্ট নিলেই তুমি পিছিয়ে পড়ে যাবা। এখানে এখানে কম্পিটিশন। তোমার তুমি বসে আছো, আরো 3জন কম্পিটিশন করছে, ও 3জন এগিয়ে যাবে না যে তুমি বসে আছো তুমি এগিয়ে যাবে কোনটা? এই কম্পিটিশন তো ভাইয়া মানে আমাদেরকে ডিসিপ্লিন করে, মানে কোনো মানুষ হুম। যদি, বিশেষ করে আমি যদি বলি ইউকে বা কোনো পৃথিবীর অন্য যে কোনো দেশ থেকে যদি বাংলাদেশে আসে, সে যদি 2 বছর 5 বছর পরে যদি বাংলাদেশে আসে, আমার মনে হয় না বাংলাদেশের অনেক সিস্টেম তার কাছে খুব কঠিন মনে হবে, কারণ সে আরো কঠিন পরিস্থিতির সে মোকাবেলা করে আসতেছে। কাজের ক্ষেত্রে, টাইমিং এর ক্ষেত্রে, ডিসিপ্লিনের ক্ষেত্রে, মানে সবগুলো দিক দিয়ে সে এক্সপার্ট হয়ে যাচ্ছে। যেমন আমাদের অসংখ্য স্টুডেন্টস বলি বা ফ্রেন্ডস বন্ধুরা যারা গেছে, বাংলাদেশে ঘুমাইতো 10টা 12টা একটা পর্যন্ত, কিন্তু ওই দেশে গিয়ে ঘুম থেকে উঠতেছে 5টায়, ব্যাক করতেছে রাতের 10টায়। সো এই যে মানে একটা মানুষকে যে একটা আসলে এটা এটা ভালো একটা সাইড, এটা আমরা নেগেটিভলি নিতে পারবো না। আর দিন শেষে যখন পকেটে টাকা আসে তখন সবকিছু ভালো লাগে, কষ্ট আর কষ্ট মনে হয় না। এটাই তো। আরেকটা জিনিস বলি তোমাকে, এদেশে হ্যাঁ, মানুষের অসুস্থ কম হয়, রাইট। ডায়াবেটিস। কারণ আমি এখান থেকে বাস স্টপে হেঁটে যেতে লাগবে 10 মিনিট, কোনো রিক্সা নাই, নো রিক্সা, হুম। ইউ হ্যাভ টু ওয়াক, মাস্ট বি। তারপর এখানে বেশিরভাগ জব দাঁড়ায় দাঁড়িয়ে করতে হয়, তাই দাঁড়ায় দাঁড়িয়ে জব করলে তো তোমার এমনিতে স্ট্রং, সবকিছু স্ট্রং থাকবে, ঠিক না? তো আচ্ছা, এখানে এখানে অলস থাকার কোনো সুযোগ নাই। আমি আপনাকে যদি বলি যে এত কষ্টের মধ্যেও এমন 2-3টা পয়েন্ট আছে কিনা যেটা সবচেয়ে ভালো লাগছে আপনার, এবং আপনি আপনার আমাদের সাথে শেয়ার করতে চান, এবং যে কারণে মানুষের উচিত ইউকে তে যাওয়া। ফার্স্ট অফ অল ওদের যে মানে যোগাযোগ যোগাযোগ ব্যবস্থা, লাইক তুমি কারে যাও বা বাসে যাও ট্রেনে যাও, মানে এত ডিসিপ্লিন। আমি তো বলবো যে কেউ যদি ইউকে তে 2 বছর থাকে তারপর বাংলাদেশে যায়, সে বলবে আমি আর বাংলাদেশের জীবনে আসবো না। কারণ ওইখানে যাওয়ার পর সে যখন ওইখানে ড্রাইভিং দেখবে সে বলবে যে আমি ওই মরে যাচ্ছি, ওই আমার উপর গাড়ি 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 উঠে যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। এটা হচ্ছে এটা হচ্ছে একটা। আরটা হচ্ছে ওদের মাঝে মিথ্যা কথা বলার প্রবণতা নেই, যা বলবে সত্য, তোমার ওয়েজেস যা আছে তাই দিবে, একটা মিনিট তোমার কাটবে না। তাহলে Okay. এটা আরেকটা বলি, এখানে সোশিয়াল সেফটি আছে, সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা, ঠিক আছে, আর যোগাযোগের নিরাপত্তা। তাহলে তুমি যখন এই 3টা জিনিসের তুমি আরাম পেয়ে যাবা, যোগাযোগের নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা, তুমি রিল্যাক্স। এটা এখানে এমনও মানুষ আছে যারা রেস্টুরেন্টে জব করে 70 ইয়ার্স ওল্ড, তো ওদেরকে আমি জিজ্ঞেস করি, মাঝে মধ্যে জিজ্ঞেস করি আপনার দেশে যান না কেন? তো দেশে গিয়ে কি হবে, দেশে গিয়ে তো নিরাপত্তা নেই। কিন্তু ওনারা কিন্তু এডুকেটেড না, তারপর ওনারা ওই দেশে মায়া পড়ে গেছে যে যোগাযোগের নিরাপত্তা আছে, অর্থনৈতিক সামাজিক। ওনারা মনে করেন যে বাংলাদেশে গেলে আমি 3টা জিনিস পাবো না, সত্যি বাংলাদেশে 3টা জিনিস নেই, এই 3টা জিনিস নেই। তুমি দেখো প্রতিদিন তুমি এখন মোটর বাইক করে তুমি তোমার বাড়িতে যাবা, কোনো গ্যারান্টি আছে গিয়ে পৌঁছতে পারবা? রাস্তায় যদি হাইওয়েতে একটা ট্রাকে ধাক্কা মানে কিছু করার আছে, এখানে ধাক্কা দেওয়ার আগে 100 বার চিন্তা করবে, কারণ ক্যামেরা ফিট করা রাস্তাঘাটে, ঠিক আছে? 100 বার চিন্তা করবে যে আমি এই রংটা করতেছি, ঠিক আছে? আর সামাজিক নিরাপত্তা তো বললাম, যে তুমি দেশের তুমি যদি কোটিপতি হয়ে যাও তাহলে তোমার পেছনে মানুষ লেগে যাবে, কিভাবে ক্ষতি করা যায়। এখানে এই টাইম নেই মানুষের যে তুমি ইউ আর বিং লাইক ক্রোড়পতি, সো নো ওয়ান ইজ ওয়ারিড অ্যাবাউট ইউ। সে ঠিক। ট্রাই করবে তোমার। আমার আরেকটা বিষয়, আপনাকে অনেকগুলো কোয়েশ্চেন্স করবো কিন্তু আপনি বিরক্ত হতে পারবেন না, বুঝছেন? আচ্ছা। তো আমার আরেকটা বিষয় হচ্ছে যে মানে খুব কিউরিসিটি আমার কাজ করে মাঝে মাঝে, যে এই যে এতগুলো অ্যাডভান্টেজ আমরা পাইলাম বা আপনারা পাচ্ছেন, তো এর পাশাপাশি কি মানে আবার এমন কোনো 2-1টা নেগেটিভ সাইড আছে যেটা আপনার কাছে খুব বিরক্তিকর, বা মনে হচ্ছে যে না আপনার মাঝে মাঝে হতাশা চলে আসে এইগুলার জন্য? সো এরকম কোনো পয়েন্ট আছে যেটা আপনি পয়েন্ট আউট করতে চান বা আমাদের সাথে শেয়ার করতে চান? প্রথমত হচ্ছে তুমি প্রথমত আজানের শব্দ শুনতে পাবে না। ওকে। হম। এজ এ মুসলিম আজানের শব্দ শুনতে পাবে না। মসজিদে হচ্ছে মানে মসজিদ বিভিন্ন জায়গায় মসজিদ নির্মাণ হচ্ছে, হুম। so এটা কি মানে ওপেনলি আজান দেওয়ার ব্যবস্থা আছে নাকি নাই? হুম। শুধু ইস্ট লন্ডন মসজিদে আছে, ইস্ট লন্ডন। ইস্ট লন্ডনে, হ্যাঁ। হুম। ওকে। এটা হচ্ছে একটা আমার কাছে মনে হচ্ছে এটা এটা একটা ওয়ান অফ দ্য মানে মোস্ট ডিসঅ্যাডভান্টেজেস ইন ইউকে, নট অনলি ইউকে, ওকে। এটা ইউরোপের সব প্রায় জায়গায় আছে, ঠিক আছে? এটা আচ্ছা। গেল। একটা হচ্ছে কি তুমি ঈদের সময় সবচেয়ে বেশি মিস করবা, কারণ ঈদের দিন তো তোমার কাজ থাকতে পারে, কিছু করার নেই, কাজে যেতে হবে, ঠিক আছে? হ্যাঁ। আর দিন শেষে মানুষ তো সামাজিক জীব,
অবভিয়াসলি সে তার আত্মীয় স্বজনকে মিস করবে, ফিল করবে, মা বাবা ভাই বোন সবাইকে ফিল করবে, আজকে দিয়ে দিন আজকে থাকলে হয়তো বা ওদের সাথে সময়টা কাটাতাম। কিন্তু যখন মানি চলে আসে তখন এই দুঃখগুলো থাকে না। আচ্ছা ভাই, আমার আরেকটা বিষয়, যে মানে এটা কি শুধু আমাদের ইসলামিক যে আমাদের ধর্মীয় যে অনুষ্ঠান, মানে ঈদুল আজহা বা ঈদুল ফিতর, এটা কি আমাদের জন্যই নাকি তাদেরও, মানে আমি ক্রিসমাস ডে বলি বা বড়দিন বলি বা হিন্দুদের যদি বলি পরে বিশেষ করে পূজা, দুর্গা পূজা বলি, এরকম হুম। সকল ধর্মীয় দিনের মধ্যে কাজ থাকে নাকি শুধু ইসলামিক না, না, সব সব ঈদের ক্ষেত্রে? না, না, শুধু ওদেরটা ওদের সময় থাকে না, ক্রিসমাসের অনেক সময় থাকে সময় না। থাকে না। হ্যাঁ, আচ্ছা হুম। আচ্ছা। আমরা জানি যে একটা ওদের সময় ভ্যাকেশন থাকে না। থাকে, লং একটা ভ্যাকেশন থাকে, রাইট? হুম। আচ্ছা, তো আমি আরেকটা বিষয় বলতে চাচ্ছিলাম যে ভাই, এখন আসি একটু ক্রিটিক্যাল মানে সিস্টেমের মধ্যে চলে আসি। যেহেতু আমরা কিছু অ্যাডভান্টেজ আলোচনা করলাম বা আবার কিছু ডিসঅ্যাডভান্টেজ, তো এর মধ্যে যে স্টুডেন্টসরা বর্তমানে আছে, ইন ফিউচার কি তাদের মানে ভালো দিকে যাচ্ছে যারা না অন্য যারা কোর্স কমপ্লিট করবে, আমি একটাকে বলছি, যারা কোর্স কমপ্লিট করবে, যারা ড্রাইভিং স্কিল থাকবে, কমিউনিকেশন স্কিল থাকবে, তারা হুম, ভালো কিছু করতে পারবে, মানে সেটেল হতে পারবে ইনশাল্লাহ। পারবে? হুম। এর ইভেন আরো সুযোগ আছে, এখান থেকে ওয়েগুলো কোর্স কি শেষ কি? করার পর আহ, হুম, ওইগুলো হচ্ছে গিয়ে এখানে অনেক জব আছে, জবস অ্যাভেলেবল, ঠিক আছে, বাট তোমাকে খুঁজে নিতে হবে। এমনও জব আছে, ভালো ভালো জব আছে, তোমাকে স্পন্সরশিপ দিয়ে নিবে ফ্রিতে। ওকে, হ্যাঁ। হ্যাঁ, ফ্রিতে স্পন্সরশিপ দিয়ে নিবে। তো এই ক্ষেত্রে তোমাকে লেগে থাকতে হবে এবং চিন্তা করতে হবে যে না, আমি যেহেতু ইউকেতে আসছি, আমি শেষ দিন পর্যন্ত ট্রাই করবো লিগালি কিছু করার। আর এর মধ্যে তুমি যদি চিন্তা করো আমি অ্যাসাইলাম মারবো, আমি অন্য দেশে চলে যাব, এটা বুমেরাং হবে। বুমেরাং কেন জন্য হবে, একটা কথা বলি, মানুষ যখন দুই নৌকায় পাড়া দেয় তখন সে মারা যায়, আর এক নৌকা থাকলে সে একটা গন্তব্যে যায়, ঠিক আছে। জি। হ্যাঁ, এখানে এখানে অল্টারনেটিভ অপশন হচ্ছে গিয়ে অনেকে আছে, যারা ভালো ভালো স্কিল আছে, ওরা কি করছে, বুদ্ধি করে কানাডা বা ইউএস এর ভিজিট ভিসা লাগিয়ে রাখছে পাসপোর্টে। যদি এই দেশে কোনো প্রবলেম হয় আমি ওই দেশে চলে যাব। এখন হুম, হুম, ইউকে, একটা জিনিস শোনো, ইউকে তে তো তুমি যদি চলতে পারো, তাহলে ইউকে এর সাথে আর চারটা দেশ আছে, এদেরকে ফাইভ আইস বলা হয়, ফাইভ আইস। ফাইভ আইস right. মিনস ইউএসএ, কানাডা, ইউকে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। হুম, এই হুম, পাঁচটা দেশ হচ্ছে কি ফাইভ আইস, মানে ওরা একই নীতিতে চলে। যদি ইউএসএ বলে আহ ওকে, কানাডা ওকে, নিউজিল্যান্ড ওকে, অস্ট্রেলিয়া ওকে, ইউকে ওকে, তো তুমি এখান থেকে যদি ওই দেশগুলোর ভিসা লাগাতে পারো, অল্টারনেটিভ ভিজিট ভিসা, তারপর তুমি দেখা যাবে এখান থেকে স্কিল আছে তোমার, ওইখানে গিয়ে তুমি ওই ভিজিট ভিসাকে সুইচ করতে পারবা স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক পারমিটে। তাহলে right. চিন্তা করলে বড়টা চিন্তা করতে হবে, আশা করলে বড়টা করতে হবে। আর তুমি চিন্তা করো আসলাম, এসএলএম মারলাম, না হলে ফ্রান্স চলে গেলাম, মানে পর্তুগাল চলে গেলাম, এটা ওইভাবে তোমার জীবন যাবে। তুমি যদি মনে করো যে আমি ফকিরের মতো জীবন কাটাবো, ফকিরের মতোই যাবে। তুমি যদি মনে করো না আমি রাজার মতো কাটাবো, রাজার মতোই যাবে। রাইট। আমি হুম। আরেকটু আলোচনা করব, আমরা একটু বিস্তারিত ডিটেলসে যাব একটু। সো বর্তমানে আসলে আমাদের পিএসডব্লিউ সুযোগ সুবিধা কি আছে নাকি এটা তুলে দিচ্ছে? অবভিয়াসলি আছে, আছে। আচ্ছা, এটা কাদের জন্য? এটা কি আন্ডার যারা, গ্রাজুয়েট, না, পোস্ট সবার জন্য, গ্রাজুয়েট? সবার আচ্ছা, জন্য যারা কোর্স শেষ করবে সবার জন্য। কত বছর ভাই এটা? 2 ইয়ার্স। তার মানে আমরা আগে যে নিয়ম নীতির মধ্যে আমরা চলে আসছিলাম, ইউকে গভর্নমেন্ট বর্তমানে এগুলো আরো ওপেন করে দিচ্ছে, এটাই তো? ওপেন করে দিচ্ছে, প্লাস আরো একটা সুযোগ আসতেছে, ওরা মানে 20 আওয়ার্স ওয়ার্ক পারমিট কি স্টুডেন্টদের জন্য 30 আওয়ার্স করতে পারে। ওকে, নাইস, এটা গুড নিউজ আমাদের জন্য। হুম। আরেকটা বিষয়, যে আরেকটা পয়েন্ট হচ্ছে যে এইরকম, সরি ভুলে গেলাম মনে হয় নাকি, যা নো, ইয়েস, কোন একটা সময় কিন্তু আমাদের সিলেট জোন ছিল, আই মিন রেড জোনে ছিল রেস্ট্রিকশনের ক্ষেত্রে, সিলেটি স্টুডেন্টদেরকে নিত না। আমরা দেখছি যেটা আমাদের, হ্যাঁ, 22-এর দিক দিয়ে 21-এর দিক দিয়ে নিত না, কারণ কি তারা গিয়ে হয়তো কেউ অ্যাসাইলাম মারে অথবা কেউ অন্যদিকে শিফট করে ফেলে বা কেউ ইউনিভার্সিটি থেকে চলে আসে, মানে পড়াশোনা করে না। সো এই ক্ষেত্রে কিন্তু আবার ওই ইউনিভার্সিটি গুলাই কিন্তু আমাদেরকে সুযোগ দিচ্ছে, হ্যাঁ, 60%, 65% ডিপোজিট, ইনিশিয়াল ডিপোজিট দিয়ে কিন্তু তারা যেতে পারতেছে দুইটা মানে এতেই, আন্ডার গ্রাজুয়েশন বলি বা পোস্ট গ্রাজুয়েশন বলি। সো এখন আমাদের সামনের যে ভাই ব্রাদার যারা আছে, যারা প্রিপারেশন নিচ্ছে, তাদের জন্য আমরা কোনো সম্ভাবনার দোয়ার দেখতে পারি কিনা ইউকের ক্ষেত্রে? ইউকে স্টুডেন্ট আরো নিবে, ওরা তো ডিপেন্ডেন্ট বন্ধ করে দিচ্ছে, কিন্তু হুম, ওদের হুম, তো ফান্ডিং দরকার, ইউনিভার্সিটি গুলো চলতে হবে না, ইয়েস, ইউনিভার্সিটি চলতে গেলে ফান্ডিং দরকার না। তো এই জন্য ওরা ওই রেড জোন, ইয়েলো জোন, ব্লু জোন সব বাদ দিয়ে, যেহেতু স্পাউস আনা বন্ধ হয়ে গেছে স্টুডেন্ট ভিসা, এই জন্য ওপেন করে দিছে এমওয়াই দিয়ে, ঠিক আছে। লাইক আমার হ্যাঁ, রাইট। ইউনিভার্সিটির জীবনও এমওয়াই নেয় নাই, বার্মিংহাম ইউনিভার্সিটিতে আইএলটিএস 6 ছাড়া, হুম। ওইটা এমওয়াই নিচ্ছে কেন? ওদের ফান্ডিং দরকার, ওদের টাকার দরকার, ওদের টাকা দরকার, তোমার ক্যারিয়ার দরকার। এখন তুমি তোমার Right. ক্যারিয়ার কিভাবে করবা এটা তোমার ডিপেন্ড করে, কিন্তু ওদের এখানে টাকা আমি দরকার। আরেকটা পয়েন্ট বাইসা যুক্ত করি, যে এটা যে
ইউকের অনেক ইউনিভার্সিটি আছে যেটা বাংলাদেশি স্টুডেন্ট নির্ভর, আমি যতটুকু জানি। হুম। সিলেটের ক্ষেত্রে যদি বলি, সিলেটি স্টুডেন্টস নির্ভর, তো তাদেরকে না নিলে তো তারাও চলতে পারবে না। হবে না। তো এখন আমরা তাহলে আশাবাদী যে আমাদের সামনে যে ভাই ব্রাদার যারা আছে, যারা ইউকে চিন্তা ভাবনা করতেছে, তাদের জন্য সম্ভাবনা আছে এবং ভালো সুযোগ সুবিধা সামনে আছে। তবে সবকিছুর পিছনে ডেফিনেটলি স্কিলস থাকতে হবে, এটাই তো ভাই বলতেছেন নাকি? হ্যাঁ, অবভিয়াসলি। তো এন্ড স্কিলের ক্ষেত্রে আমি অনেক ভাই ব্রাদার্সকে পাই স্যার আইএলটিএস ছাড়া কি দেওয়া যায় কি না। আমি আমার যারা ভাই ব্রাদার যারা আছেন, যারা আমাদেরকে দেখতেছেন বা যারা পরে লাইফে দেখবেন, তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, কথাটা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে শুনেন। হয়তো আপনি অল্টারনেটিভ কোনো অপশন আছে, আপনার কাছে মই থাকতে পারে, ওয়াইটিসি থাকতে পারে, বা কোনো না কোনো কিছু থাকতে পারে, বাট নাথিং ক্যান বি কম্পেয়ার টু আইএলস, আমি যেটা ফিল করি বা বুঝি। আপনি ওই দেশে শুধু যাওয়াটাই তো বড় কথা না, ওই দেশে কি স্ট্রাগলিং আমাদের আহ ভাই যেটা বলে গেলেন যে স্ট্রাগলিং এর ক্ষেত্রে, যেমন আপনি কাজের ক্ষেত্রে স্ট্রাগলিং ফেস করতে হবে, আপনি কমিউনিকেশন স্কিলের দিক দিয়ে আপনি স্ট্রাগলিং ফেস করতে হবে, আপনি কোনো কিছু জানেন কিন্তু এটা শো করতে পারছেন না, কথা বলতে পারতেছেন না, বুঝতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনি সমস্যা ফেস করবেন। সো এই ক্ষেত্রে এই সকল চিন্তা ভাবনার ক্ষেত্রে আপনি আইএলটিএস কোর্স করার ক্ষেত্রে স্টুডেন্টদের কতটুকু আপনি এনকারেজ করবেন ভাই? ওকে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আইএলস একটা এক্সাম্পল দিচ্ছি। আমার সাথে একটা ছেলে জব করে, তো ওর হুম। আইএলস এ 8.5। ওকে। বুঝছো? 8.5। সে কম্পিউটার সায়েন্সে ওভারল্যান্ড ইউনিভার্সিটিতে পড়ে, ঠিক আছে? হুম হুম হুম। তার অ্যাকাউন্টে, গতকাল সাথে আমার আলাপ হয়েছে, তার অ্যাকাউন্টে 15,000 পাউন্ড সেভিং আছে তার অ্যাকাউন্টে। সে আচ্ছা। নিজে নিজে করে সেভ করছে 1 বছরে, তার হ্যাঁ। খরচ বাদে, সবকিছু বাদে। সে কি করে জানো? অনেক টাকা, অনেক। না না না, কাহিনী শোনো। ও কি করছে, ও একটা স্কুলে টিচিং করায়, সায়েন্সের সাবজেক্ট পড়ায়, কম্পিউটার সায়েন্স টিচিং করায়। হুম হুম। এখন ওর ভ্যাকেশন চলতেছে 4 মান্থস। ও 5 দিন জব করে, ও 5 দিনে পায় কত জানো? 500 পাউন্ড। আচ্ছা। তাও 6 ঘন্টা, 6 ঘন্টা জব করে সে 100 পাউন্ড পাচ্ছে। হুম হুম। তুমি চিন্তা করছো তার এটা কি জন্য পাচ্ছে? আইএলস এর জন্য পাচ্ছে। রাইট। ওই যে মানুষ মনে করে যে আইএলস আছে বিদেশ একমাত্র 5.5 কোনো মতে সিস পেয়ে গেলেই হলো, ঠিক আছে? বা একটু কষ্ট করে কেউ যদি লিসনিং এবং স্পিকিং এ ভালো স্কিল অর্জন করতে পারে। আমাদের দেশের স্টুডেন্টরা তো রিডিং আর রাইটিং এমনিতে দুর্বল। কারণ কি জন্য দুর্বল আমি বলি, রাইটিং লেখার সময় ওরা চিন্তা করে বাংলা। তাহলে বাংলা চিন্তা করে রাইটিং লিখলে কি বাংলা হবে, ইংলিশ হবে না বাংলিশ হবে, কোনটা হবে? বাংলিশ। বাংলিশ হবে, এটা ইংলিশ হবে না। তাহলে ইংলিশে ওকে। যখন তোমার রাইটিংটা পড়বে এক্সামিনাররা, ওরা কি ইংলিশের ক্রাইটেরিয়াতে মার্ক দিবে না বাংলিশের ক্রাইটেরিয়াতে মার্ক দিবে? ইংলিশের। ইংলিশের ক্রাইটেরিয়াতে মার্ক দিবে। তাহলে হুম। ইংলিশের ক্রাইটেরিয়া অনুযায়ী কি আমার রাইটিংটা হলো? হলো না। না। তাহলে এই দেশে রাইটিং এর চেয়ে ইম্পর্টেন্ট স্পিকিং, স্পিকিং এর সাথে লিসেনিং। আমার কথা রাইট। হচ্ছে আইএলটিএস করলে দুইটা পার্ট আছে, যেটা সহজ, লিসনিং এবং স্পিকিং। এখানে স্কিলটা খুবই কুইক ডেভেলপ করা যায়, হুম। ঠিক আছে? রিডিং এবং রাইটিং এর চেয়ে, রিডিং আর রাইটিং তো স্কিল ডেভেলপ হবে, কিন্তু এখানে রিডিং রাইটিং কাজে লাগে না। এখানে লাগে কি লিসনিং আর স্পিকিং। তাহলে আইএলটিএস এর বিকল্প কোথায়? আইএলটিএস এর বিকল্প আইএলসি, আইএলটিএস এর বিকল্প অন্য রাইট। কিছু না। রাইট। কেউ যদি মনে করে যে আমি ওয়াইটিসি দেবো, ডুলিঙ্গো দেবো, এগুলো আমরা সব জানি, ওয়াইটিসি কি ডুলিঙ্গো কি, ঠিক আছে? হ্যাঁ, যত যত পরীক্ষা দিচ্ছি আমি বাংলাদেশ থাকার আমি সময়। মনে করি এই জিনিসটা, এই যে আইএলটিএস এর বিকল্প চিন্তা ভাবনা করা মানে কি, আমি নিজের গলাতে চুরি দেওয়া। এবং এটা মানে ফাঁসির মঞ্চে উল্টা আর কি, আস্তে আস্তে আমি যেটা বলি আর কি, যেমন ওই দেশে গিয়ে যে কতটুকু মানে সিচুয়েশন, ক্রিটিক্যাল সিচুয়েশন সে ফেস করতে হবে, এটা মনে হয় সে মানে মানে চিন্তা করতে পারে। সো আমরা তাহলে আমাদের স্টুডেন্ট যারা তাদেরকে বলতে পারি যে না, আসলেই ইংলিশের বিকল্প মানে বিশেষ করে আইএলটিএস এর বিকল্প অন্য কোনো কিছু নাই নাকি? না, আমি তোমাকে একটা কথা বলি। এই দেশে যারা জব করে, হুম হুম। ওয়াইটারি জব আছে, ঠিক আছে? ওয়াইটারি জব মনে করে কি, হ্যাঁ গিয়ে খাবার দিয়ে আসলাম, শেষ, ওই বাংলাদেশের মতো, ঠিক আছে? কিন্তু ই ডোন্ট নো, তুমি যখন ইংলিশকে ফুড সার্ভিস করতে যাবা, ঠিক আছে, গিয়ে প্রথমে বলতে হবে একটা কারি তুমি নামাচ্ছ, ঠিক আছে? আমি বলি এক্সকিউজ মি স্যার, এই চিকেন টিক্কা মাসালা, কাস্টমার 4 জন। এখন তুমি যদি গিয়ে মানে এই কারিটা খাবে কে? হবে না। এই কারিটা খাবে কে? লাইক ইউ রাইট ইউ রাইট। কান্ট স্পিক ইংলিশ উইথ দেম। সো একটা কারি তুমি নিয়ে গেছো ট্রলিতে করে, এখন তুমি কি কি বুবার মতো কি এটা এটা দিয়ে যাবা? বাংলাদেশে বুবার মতো হ্যাঁ। দেয় তো। হ্যাঁ। বাংলাদেশ তো বুবার মতো দেয়, এই যে আসছে যে, তুমি গ্রিল চিকেন অর্ডার দিছো, শেষ, বুবার মতো। হ্যাঁ এইখানে রাইট। গিয়ে, হ্যাঁ, যাওয়ার আগে তুমি চিন্তা করো, চুল ঠিক থাকতে হবে, মুখ পরিষ্কার থাকতে হবে, মুখ দিয়ে গন্ধ বের হতে পারবে না, ঠিক আছে? হ্যাঁ, তুমি চিন্তা করো, মুখ দিয়ে গন্ধ বের হতে পারবে না। আচ্ছা। টাই ঠিক থাকতে হবে, টাই ফিট থাকতে হবে, বেল্ট ঠিক থাকতে হবে, লাইক লুক লাইক ধরুন শাহরুখ মানে খান, সালমান খান। পুরো শাহরুখ খানের মতো যেতে হবে, এটাই হ্যাঁ, তো।
এটাই। এখন আমি বলি, আমি গেলাম, আমি শুনো, আমি ওটারই করছি, ঠিক আছে। আমাকে আচ্ছা আচ্ছা। ফার্স্ট 6 মান্থ আমাকে ফুড সার্ভিস দেওয়া হয় না, ফার্স্ট 6 মান্থস আমি লার্নিং করছি কিভাবে ফুড সার্ভিস করা হয় ওদের কাছ থেকে। হুম, এখন আমি বলি তোমাকে, আমার স্পিকিং এ 7.5 ছিল, স্পিকিং এ 7.5, কিন্তু আচ্ছা আমি হ্যাঁ। কথা বলতে পারতাম, কিন্তু লিসেনিং ওদের যে ব্রিটিশ অ্যাকসেন্ট, এখন সবাই ব্রিটিশ ব্রিটিশ অ্যাকসেন্ট, এটা বোঝা আমার 6 মাস সময় লাগছে সম্পূর্ণ বুঝতে গিয়ে। তাহলে তুমি চিন্তা করো ওরা কোন অ্যাকসেন্টে কথা বলে। হুম, হুম। আমি কথা শেষ করি। এখন তুমি 4 জন, গতকালকে আমি আহ এক টেবিলে 14 জন কাস্টমার ছিল, আমি আমি এক ট্রলিতে সব কারি নিয়ে গেছি, ঠিক আছে। এখন আমি আচ্ছা 14টা কারি, মনে কর চিকেন টিক্কা মশলা আছে, ডাক টিক্কা মশলা আছে, ঠিক আছে, লাম টিক্কা মশলা আছে। এখন আমি যদি গিয়ে হুম দুনুন করে দিয়ে আসি তাহলে হবে না। আমি না। কারি হাতে নিয়ে আমি ডাকতেছি, এক্সকিউজ মি, হু ইজ চিকেন টিক্কা মশলা, মানে এইভাবে ইউ হ্যাভ টু স্পিক লাউডলি, হু ইজ ডাক ওকে। টিক্কা মশলা। দেওয়ার সময় বলতে হবে, এক্সকিউজ মি স্যার, ইটস ভেরি হট, বি কেয়ারফুল। কারণ তুমি যদি এটা না বলে দাও আর যদি ওর হাতে লাগে, ও মামলা করে দিবে, ইন্স্যুরেন্স 20,000 পাউন্ড দিতে হবে ওকে। রাইট রাইট। এত সহজ না ভাই বিষয়টা। আমরা তো দেশ থেকে মনে হয় ওয়াইটারি করে। আমার রেস্টুরেন্টের মালিক, উনি উনি মেডিকেল সায়েন্সে পড়ছেন, দেশে মেডিকেল সায়েন্স, তারপর আচ্ছা উনি আচ্ছা। রেস্টুরেন্টের মালিক। হুম, উনি হুম। জানেন হাইজেন যে বিষয়টা, উনি খুবই সিনসিয়ার। মানে আমি এখানে কাজ করার একটা কারণ, উনি সেফটির বিষয়ে বা হাইজেনের বিষয়ে খুবই খুবই সিনসিয়ার, ঠিক আছে। এখন তুমি চিন্তা করো, যখন আমি খাবার দিতে যাব, স্পিকিং কিন্তু নর্মাল, এত স্পিকিং না, এক্সকিউজ মি স্যার, চিকেন টিক্কা মশলা, চিকেন টিক্কা এখন মনে করো তুমি সব খাবার নিয়ে গেছো, নান রয়ে গেছে পিছনে। এখন কিন্তু তুমি খাবার দেওয়ার পর কিন্তু চলে আসতে হবে না, খাবার দেওয়ার রাইট। বলতে হবে, ইজ এভরিথিং ওকে স্যার। তখন হে চিন্তা করবো, এটা তো গল্প না ইংলিশটা, মানে গল্প করতে করতে এগুলা মাথা মনে থাকে না কি করে না করে, এবার হ্যাঁ ড্রিঙ্ক হ্যাঁ খায় হ্যাঁ। এবার। তখন বলে, হে হে, আই হ্যাভ পেশোয়ার নান প্লিজ। তখন যদি না আনি, তখন গিয়ে বলতে হ্যাঁ। হয় কিচেনে গিয়ে পেশোয়ার দিতে হবে। আর অনেক সময় দেখেন নান পরে আসে, তখন বলতে হয়, সব খাবার দেওয়ার পর নানটা আসতেছে, তখন বলতে হয়, এক্সকিউজ মি স্যার, জাস্ট ওয়েট ফর ফিউ মোমেন্টস প্লিজ, নান ইজ কামিং, ঠিক আছে। ওই ওকে। স্পিকিং গুলোই তোমাকে এখানে কিন্তু পার্ট ওয়ান স্পিকিং। ভাই আমি আবার বলতেছি, এই দেশে কমিউনিকেশনের জন্য পার্ট ওয়ান স্পিকিং দ্যাটস এনাফ, কিন্তু এটা স্পিকিং আমাদের পার্ট ল্যাক অফ। ওয়ান, অর্থাৎ আইএলটিএস এর স্পিকিং পার্ট ওয়ান ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটাই ভেরি তো। ইম্পর্টেন্ট, হ্যাঁ। এটা হ্যাঁ এটা পয়েন্ট আউট করে রাখো। তো আমরা হ্যাঁ। ওই স্পিকিং পার্ট ওয়ানটাই আমরা মানে মানে রিপ্রেজেন্ট করি, মানে খুব সুন্দর করে, ঠিক আছে, রিপ্রেজেন্ট করি খুব সুন্দর করে। তাহলে ওরা কখন টিপস দেয় জানো? আমি তো গতদিন আমি টিপস, তোমাকে আমি বলি, গতদিন টিপস দিছে 270, প্রায় 80 পর্যন্ত টিপস দিছে। আমি সার্ভিস করছি, আমি ওই ওই টেবিলে আমি সার্ভিস করছি। আর নাইস। আমার মালিক তো অবাক, কি রে 80 পাউন্ড কিভাবে দিল? আমি কই, দিছে, কি করার, দিছে, সার্ভিস পাইছি, দিছে, ঠিক আছে, কিছু করার নাই। সো তুমি তোমার যোগ্যতা দিয়ে টেবিল থেকে টিপস আদায় করতে ইংলিশ, ঠিক আছে। রাইট। তাহলে তুমি তুমি নিজে থেকে নিজে ওদের কাছে টিপস আদায় করতে পারবে, ঠিক আছে। ভালো লাগতেছে ভাই যে আপনি আপনার ভিতরের কথাগুলো একদম ওপেনলি শেয়ার করতেছেন। আসলে এইটাই তো ফ্যাক্ট যে বাথরুম ক্লিন করা রেস্টুরেন্টে জব করা তো ডিফারেন্ট জিনিস, ডিফারেন্ট না? ডিফারেন্ট, হ্যাঁ। স্কিল দিয়ে আপনার জায়গায় আপনি অ্যাচিভ করে ফেলছেন, অর্জন করছেন এই জিনিসটা। এই হুম জায়গাটা থেকে অনেকের জন্য এটা মানে স্বপ্ন। হুম আমাদের দেশের ভালো ভালো গভর্নমেন্ট জব করে, ভালো ভালো জায়গাতে জব করে, ব্যাংকের তো এটা অহরহ চলতেছে, হুম। তারাও কিন্তু বিদেশে গিয়ে এর চেয়ে লো লেভেলে জবও করতেছে, বাট দে আর প্রাউড। বাই বাই বাই, আমি 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 আমার কিন্তু এক্সপিরিয়েন্স অনেক হয়েছে। আমি আমি একটা এক্সাম্পল দিচ্ছি সবার জন্য। উনি দেশে থাকতে গ্রামীণ ফোনে ম্যানেজার ছিলেন, মাসে 2 লক্ষ টাকা স্যালারি ছিল। উনাকে গাড়ি দিয়ে নিয়ে তো বাসায় গাড়ি দিয়ে দিয়ে যেত, ঠিক আছে। উনার আচ্ছা ওয়াইফ, উনার নাম জেসমিন আপু, তো উনার ওয়াইফ মানে জেসমিন আপু, যে উনার সাথে আমার খুশি হয়েছে, উনি আমার সাথে ওয়ার হাউসে জব করছেন, ঠিক আছে। আচ্ছা। তো ওনার একটা ইংলিশ মিডিয়াম স্কুল ছিল, তোমার ইংলিশের চেয়ে আছে না, এটা হচ্ছে ওনার ডাবল, মানে অনেক বড় প্রতিষ্ঠান ছিল। উনি ওইখান থেকে মাসে 3 লক্ষ টাকা ইনকাম করতেন, সবকিছু আচ্ছা। বাদ দিয়ে। ওনার ওনার 2টা বাচ্চা, একটা 8 বছর, একটা 10 বছর। উনি সব রেখে এই দেশে চলে আসছেন কি জন্য? সামাজিক নিরাপত্তা নাই। আসার পর উনার হাজবেন্ড ফ্যাক্টরিতে কাজ করছেন প্রথম অবস্থায়। উনি কাঁদছেন যে আমি এই দেশে আসলাম, আমার সবকিছু ছেড়ে, এখন এত কষ্ট। বিশ্বাস করো, স্কিল কখনো তোমাকে ঠকাবে না, এটা মনে রাখো। উনি যে গ্রামীণ ফোনে ম্যানেজার ছিলেন, ওনার কি স্কিলের অভাব ছিল বাংলাদেশে? আমাকে বলো, ছিল ছিল না? উনি এখন ম্যানেজিং এ জব করেন 6 মাস পরে। উনার ওয়াইফ এমবিএ শেষ করে, উনার ওয়াইফ ফ্রিতে কেয়ার হোম স্পন্সরশিপে গেছেন, ফ্রিতে, ফ্রিতে।
তাহলে এরকম অহরহ এক্সাম্পল আছে যারা আসলে স্কিল্ড বাংলাদেশে ছিল, এখানে এসে ফার্স্ট টাইম সাফার করছে, এখন তারা ওকে। রাইট। তো আল্লাহ আল্লাহ এত বেয়াকুফ না যে তোমার যোগ্যতা নাই তোমাকে নিয়ে ওই ম্যানেজিং এর চেয়ারে বসিয়ে দিবে, তোমার যোগ্যতা নাই, ঠিক আছে, তোমাকে নিয়ে তোমাকে গাড়িতে নিয়ে জবে নিয়ে যাবে, গাড়িতে দিয়ে যাবে, তোমার যোগ্যতা নাই, তোমাকে এটা দিবেন না আল্লাহ। আমি বললাম না, কিচেন পটার জব দেখলে কষ্ট লাগে, মনে হয় যে পৃথিবী জাহান্নাম আমাকে। আমি বললাম তো পৃথিবীর জাহান্নামের কাজ হচ্ছে কি এখানে, এটা মানে এত কষ্ট, মানে প্রাথমিক অবস্থায় মানুষের জন্য, পরে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। কিন্তু ওই যে বললাম না যে বাংলাদেশ আর ইউরোপ, তুমি ওইখানে স্বপ্নের মতো ছিল, আর বাংলাদেশ আর ইউরোপ আসার পর তুমি বাস্তবতার সম্মুখীন হতে হবে। আর তুমি ভেঙে পড়ো তাহলে তুমি সামনে এগোতে পারবে না। তো গাইস, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আমরা এতক্ষণ আলোচনা করছিলাম বর্তমান ইউকের পরিস্থিতি নিয়ে এবং ইউরোপের এইরকম ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যেও যে অনেক সম্ভাবনাময়ী আছে, অনেক পজিটিভ দিক আছে, সেটার বিষয়ে জানার ট্রাই করছিলাম বাইরের কাছ থেকে। সো আমরা এবার চলে যাচ্ছি কিছু কিউএ সেশন, যাকে আমরা বলি যে কোয়েশ্চেন্স যদি থাকে, কোয়েশ্চেন্স এবং আনসার। তো আমি তার আগে একটু আলোচনা করব যে আমাদের আজকের বিষয় ছিল ইম্পর্টেন্স অফ ইংলিশ স্কিলস এন্ড হায়ার এডুকেশন। সো ইংলিশ স্কিলস এর গুরুত্ব আমরা মোটামুটি বুঝলাম। তো হায়ার এডুকেশন নিয়ে আমরা এটা আলোচনা করব, বিশেষ করে ইউকে এবং ইউকে তো বিভিন্ন দিক দিয়ে আমরা আলোচনা করছি, ইউরোপ কেন্দ্রিক। তো ইউরোপের দুইটা দেশ খুব বেশি হট প্রোডাক্ট বলা যায়, যাকে বা ট্রেন্ডিং প্রোডাক্ট বলি আমরা। তো তার মধ্যে একটা হচ্ছে মাল্টা এবং হাঙ্গেরি। তো আমি দু একটা কোয়েশ্চেন ছিল, আমি সবাইকে বলবো যারা যারা আমাদের সাথে ছিলেন বা আছেন, সবাই কোয়েশ্চেন্স করবেন, আপনাদের প্রশ্ন উত্তরগুলো আমরা দেওয়ার চেষ্টা করবো। সবাই প্রথমেই ছিল আমার এক ভাইয়ের প্রশ্ন যে স্টেটমেন্ট, অর্থাৎ ব্যাংক স্টেটমেন্ট কি গুরুত্বপূর্ণ কিনা, বিশেষ করে ইউরোপের দেশের মাল্টা ব্যাংক স্টেটমেন্ট, আমি তো স্টেটমেন্ট ব্যাংক লাগবে। স্টেটমেন্ট গুরুত্বপূর্ণ, হ্যাঁ ব্যাংক স্টেটমেন্ট হুম। গুরুত্বপূর্ণ, বাট কয়েকটা দেশ ছাড়া, আমি বলি যে ওই যে ইউএসএ, কানাডা, ইউকে, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, এই দেশগুলো ছাড়া সেনজেন কান্ট্রি যে দেশগুলো আছে এগুলোর জন্য ব্যাংক অতটা ইম্পর্টেন্ট না যে একেবারে ওরা ওই রকম ভাবে চেক করবে, লাইক কানাডা ইউএস এর মতো, ঠিক আছে, ওইটা মোটামুটি একটা সিস্টেম করে দিলে তাও হয়ে যাবে। দেখতে এটা তো চায় এমন। আর কি, যে আমার আসলে হ্যাঁ। একটা স্টুডেন্ট যেখানে আসবে সে কি আসলে হুম, তার এই এবিলিটি আছে কিনা স্টাডি করার। তো আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে ইউরোপে আইএলটিএস লাগবে কিনা। আসলে মনে করেন যদি আমি যদি বা এটা প্রশ্নের উত্তরটা দেই, আমার হুম, মোটামুটি তো আপনাদের ছোট ভাই হিসেবে তো মোটামুটি আছে প্রায় 6-7 বছর এই সেক্টরে। হুম, আমি যদি মনে করি আমার কোনো একটা স্টুডেন্ট আমার কাছে এই প্রশ্নটা করে যে আইএলটিএস ছাড়া কি বিদেশে যাওয়া উচিত কিনা, আমি বলবো ডিরেক্টলি যে না। না। কারণ হয়তো সুযোগ সুবিধা আছে আপনার জন্য, আইএলটিএস না করে আপনি বিদেশে যেতে পারবেন, বাট তো ফেস করতে হয়। একটা ইন্টারভিউ আছে, প্লাস এই যে ভাই বলে গেলেন যে আপনি যে দেশে যাবেন কমিউনিকেশন স্কিলটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য আমাদের ইউরোপের কথা বলি, আমেরিকার কথা বলি, ইউএসএ অথবা কানাডার কথা বলি, যে দেশেই যাই সবগুলো দেশে কিন্তু ইংলিশ স্পিকিং কান্ট্রি। সো একটা ইংলিশ স্পিকিং কান্ট্রিতে আমি যদি ইংলিশ না জেনে যাই বা ইংলিশেতে আমাদের যদি এবিলিটি আমাদের না থাকে কারো কথা বোঝার, তাহলে সেক্ষেত্রে তো ডেফিনেটলি আমরা কি আরো বিপদে পড়তেছি। সো আমার রিকোয়েস্ট থাকবে সবার প্রতি, একটু সময় নেন, 1-1.5 মাস বা 2 মাস বা 3 মাস, যতদিন না লাগুক আপনি 3 মাস সময় নেন, প্রয়োজনে নিয়ে ভালো একটা স্কোর করেন, দেন আপনি বিদেশে যান। প্রমিস করেন যে একবারে বিদেশ না যাওয়ার চাইতে 3 মাস পরে বিদেশ বলতে অসুবিধা নাই। আপনি ভাই কি বলেন? হ্যাঁ, ইউর রাইট, অ্যাবসলিউট রাইট। তো আমি একবারে আমি বিদেশ, হ্যাঁ বলেন। আমি আমি একটা শেয়ার করি, আমি 2017-এ ইটালি ইউনিভার্সিটি অফ কেমিউনি থেকে ফুল ফান্ডেড স্কলারশিপ পাইছিলাম, বায়োলজিক্যাল হুম, সায়েন্স, ঠিক আছে। হুম, তারপর যে কোনো কারণে হোক, ওই যে গুলশানে অটোজন হামলা হলো, ওইখানে ওইটার জন্য অনেকে ভিসা দেয় নাই, আমি কিন্তু পেছন ছাড়ি নাই, আমি কিন্তু লেগে গেছিলাম, ঠিক আছে। তারপর রাইট। লন্ডন আসার আগে আমি ডেনমার্কে আমার সাউদার্ন ডেনমার্ক ইউনিভার্সিটি অ্যাডমিশন হয়েছিল, সামহাও আমার যাওয়া হয় না, ঠিক আছে। হুম, হুম। কিন্তু কথা হচ্ছে এটা না, কথা হচ্ছে কি ওই যে তুমি বলছো লেগে থাকা, আসলে 3 মাস থেকে 6 মাস কে যদি লেগে থাকে, লিস্ট তার কোনো কিছু ইমপ্রুভ হোক না হোক, লিসনিং এন্ড স্পিকিং ইমপ্রুভ হবেই হবে, এটা কনফার্ম। এটা কনফার্ম, আইএলটিএস করলে লিসনিং এবং স্পিকিং ইমপ্রুভ হবে। এবং এই দেশের লিসনিং এন্ড স্পিকিং, মানে ইউরোপের ইংলিশ স্পোকেন কান্ট্রিগুলোতে লিসনিং এন্ড স্পিকিং মাস্ট বি নিডেড। রাইট। একজনের প্রশ্ন করেছিলেন ভাই যে এইচএসসির পরে আমরা এইচএসসির পরে ইউকে তে স্টাডি গ্যাপ কেমন নেয়, 3-4 এখন বছর, 2 থেকে 3 ইয়ার্স। 2-3 ইয়ার্স, বিশেষ করে আবার খুব বেশি ইয়ে করলে হয়তো বের করা যেতে পারে 3 বছর বা 4 বছর। আচ্ছা, আমাদের আরেকটা প্রশ্ন ছিল ভাই, এটার উত্তরটা আপনি দিবেন একটু কষ্ট করে। ইউকে তে স্পাউস সহ কোন কোন দেশে যাওয়ার সুযোগ সুবিধা আছে? ইউকে তে না, ইউরোপে কোনটা? আমি সরি সরি ইউরোপে, হ্যাঁ। ডেনমার্ক,
এই যে ডেনমার্ক, ফার্স্ট অফ অল ডেনমার্ক, তো ডেনমার্কে কিন্তু ফিনল্যান্ড আছে, মাল্টাতেও আছে, হাঙ্গেরিতে আছে। তবে প্রসেসটা কি, যে প্রথম আপনাকে একা যেতে হবে। তো এখন 3 থেকে 4 মাস পরে মনে হয় আপনার ইয়েটা পাই, আমরা যাকে কি বলি যে আপনার, হ্যাঁ, এটা কোন দেশের জন্য, কোন দেশের জন্য বলতেছো? হ্যাঁ, ওই 3 থেকে 4 মাস পরে যখন পাবেন তখন আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনার স্পাউসের জন্য, বাট প্রথমত আপনাকে একাই যেতে হবে। সো এটা কমন কোয়েশ্চেন্স, আমি প্রায় সময় আমি শুনি এবং আমি এটার আনসার দেওয়ার চেষ্টা করি। আর মালটাতে ব্যাংক স্টেটমেন্ট লাগবে কিনা, আমাদের রেজাউল হক মাসুম স্যার বলছিলেন ডেফিনেটলি ব্যাংক স্টেটমেন্ট লাগবে, কারণ তারা এটা দেখতে চায় যে আপনার প্রুফ অফ ফান্ড কতটুকু আছে, আপনি এই দেশে যাবেন যে পড়াশোনা করার মতো এবিলিটি আপনার আছে কিনা, আপনার নিজস্ব ব্যাংক ব্যালেন্স কতটুকু আছে। তাহমিদ আহমেদ আহ তুফিজ, ওকে, তাহমিদ আহমেদ তফিজ বলেছেন যে কানাডাতে এইচএসসি পড়ে যেতে কি কি প্রয়োজন হবে প্লাস কত টাকা লাগতে পারে, আর ব্যাকগ্রাউন্ড সায়েন্স আর্টস এর কোনো এফেক্ট থাকে কি না। এক্ষেত্রে আসলে বাইরের কোনো পরামর্শ আছে কানাডাতে নেই? স্টাডি গ্যাপ কতটুকু এটা জানতে হবে। আর হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কোনো ম্যাটার না, ঠিক আছে, সাবজেক্ট অ্যাভেলেবল আছে, ঠিক আছে, সাবজেক্টস অ্যাভেলেবল হিয়ার। আর ব্যাংক স্টেটমেন্ট স্ট্রং থাকতে হবে। কানাডা যেতে গেলে প্রথম যে কন্ডিশন, ব্যাংক স্টেটমেন্ট স্ট্রং থাকতে হবে। দেন কানাডাতে আইএলস ব্যাংক এর স্টেটমেন্ট, রাইট। আইএলস এর 6 থাকতে হবে, দুটো জিনিস থাকতে হবে আগে, আইএলস মিনিমাম 6, নো লেস দেন 5.5, আর ব্যাংক হুম, স্টেটমেন্ট, দেন কানাডা ইজ ওপেন ফর ইউ। কারণ কানাডা এই জিনিসটা খুব বেশি গুরুত্ব দেয়। হ্যাঁ, ঘুরতে আর যায়। এখন তারা স্কিলের দিক দিয়েও মানে স্কিলফুল মাইগ্রেন্টের প্রতি খুব বেশি ফোকাস করতেছে তারা। হ্যাঁ, তা নেবে না, মানে যাকে নেই তারা আসলে রিয়েল স্টুডেন্টস হতে হবে বা তার স্কিল থাকতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে আমি আর দু একটা কোয়েশ্চেন্স করতে চাচ্ছিলাম যে যারা বলছে যে মালটা নিয়ে, আসলে মালটা হচ্ছে ভাই মনে করেন একটা বদ্বীপ রাষ্ট্র বলা যায়, যেমন আমাদের সেন্ট মার্টিনের মতো। আপনার খুব সুন্দর, খুব ইতালি, সুন্দর দেশ। গ্রিস এবং তুনিশিয়া, একটা দেশ আছে, 3টা দেশের মধ্যে একটা সমুদ্রের মধ্যে, মানে একটা দ্বীপের মধ্যে মাল্টা। বাট এটা 1947 সালে যখন আপনার ইয়ে থেকে ব্রিটেনের কাছ থেকে এটা স্বাধীনতা অর্জন করে তখন থেকে কিন্তু এটা আপনার ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত। বাট এখানে অনেক ধরনের কাজের ফেসিলিটিস আছে, ডেফিনেটলি আইটি সেক্টর অনেক কাজের সুযোগ সুবিধা আছে, ম্যানুফ্যাকচারের ক্ষেত্রে অনেক কাজের সুযোগ সুবিধা আছে এবং বিভিন্ন সুযোগ সুবিধা আছে যাদের স্কিল আছে। এবং খুব সহজে আপনি মাল্টা থেকে আপনি চাইলে ওয়ার্ক পারমিটে চুজ করতে পারবেন এবং অবশ্যই 9 মাসের পিএসডব্লিউ দেওয়া হবে আপনাকে। তবে এর আরেকটা বিষয় চাই বলে রাখি, আপনি যদি বাই কোনো কিছু মিস করে আপনি একটু বললেন। হ্যাঁ, বলো বলো। এখানে মনে করেন 5 বছর যদি স্টে করতে পারেন আফটার গ্রাজুয়েশন, আপনি 5 বছর যদি টোটাল স্টে করতে পারেন তখন আপনি পিআর এর জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন মাল্টাতে, এই সুযোগ সুবিধাও কিন্তু আছে। আছে। আবার আবার চাইলে আফটার গ্রাজুয়েশন ইউ ক্যান মুভ টু অ্যানাদার কান্ট্রি, অ্যানাদার ইউরোপিয়ান কান্ট্রি। সো এটা কেন বলতেছি, যে ইউরোপের অন্য দেশের মধ্যে সবচেয়ে কম টাকায় মনে হয় মাল্টা দিয়ে ঢুকতে পারবেন। তো এটা বলার রিজন হচ্ছে যে একটা বর্তমান ট্রেন্ডিং প্রোডাক্ট হিসেবে মালটা চলতেছে আপনার, যেখান থেকে আপনি মাত্র একদিনও, শুনছি 1 থেকে 2 দিনের মধ্যে অফার লেটার চলে আসে। হুম, অফার লেটার আসার মাত্র 28 দিন, অ্যারাউন্ড 18 থেকে 28 দিনের মধ্যে আপনার ভিসাও হয়ে যাচ্ছে। একটু প্রসেসের সিস্টেম আছে এখানে, সিবিইউ একটা বিষয় আছে। সিবিইউ বলতে কি, আমি টোটাল একটা আমাদের প্রতিনিয়ত ইংলিশ টিউটার্স এবং আমাদের এমএইচ গ্লোবাল এডুকেশনের পেজটা একটু ফলো করেন। আমি প্রতিনিয়ত আপডেট দিচ্ছি বিভিন্ন দেশের, বিশেষ করে মাল্টা এবং ইউরোপিয়ান আলাদা আদার কান্ট্রি সম্পর্কে। তো এখানে টোটাল প্রসেসের যে বিষয়টা আছে, কস্টিং এর বিষয়টা যে আছে, আমি টোটাল বিষয়টা কিন্তু এখানে আলোচনা করে দিচ্ছি। তারপর আমি চেষ্টা করবো আপনাদেরকে দু একটা বিষয় নিয়ে আলোচনা করার। তো ভাই, আপনি যদি আমাকে ইউরোপ নিয়ে দু একটা আরেকটু মানে হাঙ্গেরি বলছিলেন, হাঙ্গেরি নিয়ে দু একটা কথা বলতেন। হাঙ্গেরি হচ্ছে গিয়ে ওই যে ল কস্টের বিষয় বলছো না, হাঙ্গেরি ল জি। কস্টে স্টাডি শেষ করা যাবে যদি কেউ ধৈর্য ধরে। আমি আবার একটা কথা বলতেছি, আমরা এজ এ হিউম্যান বিং আমাদের মধ্যে অস্থিরতা কাজ করে। মানে হুম, হুম, মনে করো যে আমার একজন, সে ফ্রান্সে সেটেল, একজন পর্তুগালে সেটেল, তো ও যখন সেনজেন ভিসা, ও যখন হাঙ্গেরিতে যাবে, মাল্টাতে যাবে, তখন সে ওই ওদের দ্বারা সে অনুপ্রাণিত হবে যে তুমি চলে আসো ফ্রান্সে, চলে আসো পর্তুগালে। তখন কি হয়, ও স্টুডেন্টটা ভালো থাকার পর ওইখানে গিয়ে সাফার করে, এত সহজে লিগ্যাল হতে পারে না। আমি কি রাইট। বলছিলাম, আমাদের মধ্যে অস্থিরতা বেশি। মানে আমরা চাই যে একদিনেই সবকিছু হয়ে যাবে, এজ এ, বাট বিশেষ করে আমরা বাঙালি হিসেবে আমাদের ভিতরে আরো বেশি অস্থিরতা। মানে প্রথমত এজ এ হিউম্যান বিং আমাদের ভিতরে অস্থিরতা বেশি, দ্বিতীয়ত হচ্ছে কি বাঙালি হিসেবে আরো অস্থিরতা বেশি। ঠিক আছে, এখন আসি মূল পয়েন্টে। কেউ যদি হাঙ্গেরি অথবা মাল্টাতে যায়, যে এখানে স্টাডি করে, তুমি বলছো না 5 ইয়ার্স, 5 ইয়ার্স যদি স্টে করে সে পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। মানে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে, নট অনলি পিআর। মানে 5 ইয়ার্স লিগালি থাকলে সে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে, যেটা অন্য জায়গায় গিয়ে ইলিগাল থেকে অনেক স্ট্রাগল করে করতে হয়।
তাহলে মনে করো তুমি কম্পিউটার সায়েন্স পড়তে গেছো মাল্টা অথবা হাঙ্গেরিতে, তুমি পড়তে গেছো বিজনেস ম্যানেজমেন্ট, কষ্ট করে কোর্সটা শেষ করো না। আমার পরিচিত এক ভাই আছে, আমরা এমসি কলেজে খেলতাম, ও অনার্স পরে আইএলটিএস 5.5 দিয়ে আমার কাছে আসছিল। ওই সময় মালটা আহ, মানে একটু স্টপ ছিল, সে ইস্তিনাতে চলে গেছিল। ইস্তিনিয়াতে সে হুম, কিন্তু যায় নাই। আরেক ভাই আছে উপশহরের, রাফি ওর নাম। ওই দুজন মানুষকে আমি দেখলাম, ওরা ইস্তুনিয়া থেকে যায় নাই, ওরা ইস্তুনিয়া থেকেই ওরা কোর্স শেষ করে এখন মাসে 2 লক্ষ টাকা ইনকাম করতেছে। ইস্তুনিয়া কিন্তু অত বেশি ধনী দেশ না, তুমি চিন্তা করো একবার। তাহলে ইস্তুনিয়া মাল্টার চেয়ে গরিব, হাঙ্গেরি মাল্টার চেয়ে গরিব, ঠিক আছে? রাইট। মাল্টা, মাল্টা 5 ইয়ার্স পরে অবশ্যই ওরা এই সুযোগ দিবে, কিন্তু তোমাকে তো থাকতে হবে। এর ভিতরে যদি অস্থিরতা কাজ করে তাহলে তো তুমি তাড়াতাড়ি কি করতে পারবে না, সাইন করতে পারবে না। রাইট, রাইট। তো আমাকে একজনের প্রশ্ন হ্যাঁ। করছে, মালটা থেকে স্পাউস এলাও কিনা। আমি একটু আগে বলছিলাম হয়তো যে 3 থেকে 4 মাস পরে যখন আপনি টিআরসি কার্ড পাবেন, টিআরসি কার্ড হুম, পাওয়ার পরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনার স্পাউসের জন্য। আরেকটা হুম, সুবিধা হচ্ছে যে আমরা কিন্তু আগে কিন্তু ইন্ডিয়াতে যেতে হইতো মালটার, মানে একটাই সুবিধা, মানে ইউরোপিয়ান অন্যান্য দেশের চেয়ে মানে মালটার সুবিধাটা হচ্ছে এটাই যে আপনি ঢাকা বর্ণিতে এটা কি আছে, এম্বাসি আছে। সো এখান থেকে আপনি কিন্তু বুঝছি। অ্যাপ্লাই করতে পারতেছেন এখানে। সো আর হুম, অবশ্যই এখানে আপনার ভিসা রেশিওটা বর্তমানে খুব বেশি হাই। যারা ব্যাচেলার্স প্রোগ্রামে যাবেন তাদের 3 থেকে 4 বছরের গ্যাপ নিতেছে, এবং পোস্ট পিজি বা পোস্ট গ্রাজুয়েশন যারা যাবেন তাদের প্রায় 7 থেকে 10 বছর পর্যন্ত স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করতেছে। এবং ডেফিনেটলি অসংখ্য ফ্যাসিলিটিস কিন্তু এখানে আছে, প্রায় মোর দেন 20 আওয়ার্স আপনি উইকলি কাজ করার সুযোগ সুবিধা পাবেন এখানে। মাল্টাতে জি। যদি 20 বছরে 20 ঘন্টার উপরে আপনি কাজের সুযোগ সুবিধা পাবেন। বাংলাতে প্রায় আপনার যদি বলি প্রায় 70 থেকে 80 হাজার টাকা ইনকাম করার সুযোগ সুবিধা আসতেছে এখানে। আর এক বছর হলিডেতে ফুল টাইম কাজ করার সুবিধা আছে। যদি ছুটির দিন থাকে বা হলিডে থাকে আপনি ফুল টাইম কাজ করতে পারবেন এখানে। আর লিভিং কস্ট মোটামুটি 50 থেকে 70 হাজার, আপনার 50 থেকে 70 হাজার আপনার যে মান্থলি একটা কষ্টের মধ্যে চলে আসে আর কি এখানে। আর আমি তো বললামই 5 বছর পর আপনার পিআর এর সুযোগ সুবিধা থাকবে, এবং অবশ্যই আপনার আফটার গ্রাজুয়েশন আপনি ইউল গেট 9 মান্থ পিআরডব্লিউ, আই মিন পিএসডব্লিউ, অর্থাৎ ওয়ার্ক পারমিটের আপনি সুযোগ সুবিধা পাবেন। আর ডেফিনেটলি আপনার এই স্টুডেন্ট ভিসাকে, আপনি স্টুডেন্টস ভিসাকে কিন্তু আপনি ওয়ার্ক পারমিটে কিন্তু আপনি কনভার্ট করতে পারবেন, তবে সেক্ষেত্রে ডেফিনেটলি আপনাকে কাজ ম্যানেজ করতে হবে। সো এই সুযোগ সুবিধাগুলো কিন্তু আপনার এখানে আপনি পাচ্ছেন। আর যারা মনে হয় যে মাল্টা কেমন দেশ, মাল্টা বা একটা মনে করেন এটা একটা প্রিমিয়াম, প্রিমিয়াম বলা যায়, প্রিমিয়াম কান্ট্রি লাইক জার্মানি, ডেনমার্ক বা অন্যান্য ইউরোপিয়ান, নেদারল্যান্ডস এর মতো অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রির মতো। সো এখানে মাল্টাকে ছোট করে দেখার কোনো কিছু নাই। সো অনেকগুলো বিষয় ছিল, আমি টোটাল অ্যাফোর্ডেবল কস্ট নিয়ে আমি আলোচনা করার কথা বলছিলাম, পরে আমি জানাই দিব আপনাদেরকে। এখানে কিছু বিষয় আছে এখানে, অ্যাপ্লিকেশন ফি থেকে শুরু করে হেলথ ইন্স্যুরেন্স আছে, পুলিশ ক্লিয়ারেন্স আছে, আই মিন এডুকেশনাল বোর্ড অ্যাটেস্টেশনের একটা বিষয় আছে এখানে, ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস রেডি করতে হবে, এমবাসি ফিও দিতে হবে, টিউশন ফি দিতে হবে, সিবিইউ ফিও দিতে হবে। সো অনেকগুলো বিষয় আছে, বিস্তারিত তার লাইভে বলা যাবে না। যারা ইন্টারেস্টেড খুব বেশি এখানে আপনার মাল্টা কেন্দ্রিক যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তাহলে ডেফিনেটলি আমাদের অফিসে যোগাযোগ করবেন, আমাদের নাম্বারে যোগাযোগ করবেন। আমরা ডেফিনেটলি ট্রাই করবো আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করে আপনাকে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়ার। তো প্রসেসটা খুব ইজি। আমি আবারও বলি, যদি কেউ জানতে চান যে আপনি আসলে কি মাল্টাতে অ্যাপ্লিকেবল কিনা বা আপনি যেতে পারবেন কিনা, আপনি আপনার একাডেমিক যতগুলো ডকুমেন্টস আছে সবগুলো ডকুমেন্টস এর পিডিএফ এবং পাসপোর্টের পিডিএফ, একটা সিবি যদি থাকে সিবি, সেগুলা আপনি একটা পিডিএফ করে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন বা ইমেলে পাঠিয়ে দিবেন। আমরা সেটাকে অ্যাসেস করে 24 ঘন্টার মধ্যে জানিয়ে দেবো আপনার কি কি সমস্যা বা কোন কোন সুযোগ সুবিধা আপনার হাতে আছে আপনি যাওয়ার ক্ষেত্রে। তারপরে আপনার ভিসা অ্যাপ্লিকেশন কাজ আমরা শুরু করবো, এবং অবশ্যই ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আপনাকে আগে অফার লেটার আনতে হবে। আর অফার লেটারের জন্য আপনাকে আমাদের কাছে ফাইল ডকুমেন্টস বা যা যা আছে সবগুলো সাবমিট করতে হবে। সো এগুলো অনেকগুলো বিষয় আছে, ব্যাংক স্টেটমেন্ট থেকে শুরু করে যতটুকু সহযোগিতা বা সাপোর্ট লাগে আমরা সেগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো এখানে। আর অবশ্যই আফটার ভিসা কিন্তু এখানে টিউশন ফি দেওয়ার সুযোগ সুবিধা আছে। এটা একটা আরেকটা মজার বিষয় যে আপনাকে আগে টিউশন ফি দিতে হবে না, আফটার ভিসা আপনি টিউশন ফি দিবেন। আর টিউশন ফি বাংলাতে যদি বলি অন এভারেজ আপনার প্রায় 6,000 থেকে শুরু হয়, 4,000, 5,000, 6,000 এর উপরে থাকে, 6 থেকে 7,000 ইউরোর মধ্যে আপনার এই টিউশন ফিটা থাকবে আর কি এখানে। আর অনেকগুলা বিষয় তো আমি বললামই আপনার, অনেকগুলা বিষয় বলতে কি যেটা ইউরোপের মতো অন্যান্য দেশের মতো মাল্টাতে অনেক সুযোগ সুবিধা আছে, কাজের সুযোগ সুবিধা আছে, এবং অন্যান্য দেশের মতো এখানে এটা মানে লিভিং কস্টটা কম কিন্তু কাজের সুবিধা সুবিধা ভালো আছে, এটা মোটামুটি এটা বলা যায়।
আর ডেফিনেটলি অনেকগুলো ইউনিভার্সিটি আছে, আমরা লিস্ট দিয়ে দিব আপনাদেরকে, আপনাদের মতো করে আপনারা অ্যাপ্লাই করবেন, যার যতটুকু এবিলিটি আছে সে অনুপাতে কাজ হবে আর কি এখানে। সো যদি মনে করেন আপনি যেহেতু নন ইউরোপিয়ান, তো সেই ক্ষেত্রে আপনাদেরকে আমাদেরকে অ্যাপ্লিকেশন ফিটা দিতে হবে আর কি। আর যারা ইউরোপিয়ান বা যারা মানে মোবাইল ডেভেলপ বা ইউকের যারা স্টুডেন্টস আছে তাদের ক্ষেত্রে এটা না দিলেও চলে। ভাই আমি আপনার কাছে আবার চলে আসছি একটু ফিরে, যে আপনার অনেক সময় দিচ্ছেন, আমি জানি ব্যস্ততার মধ্যে অনেক সময় আমাকে দিয়েছেন অলরেডি, আমাদের অডিয়েন্সকে দিচ্ছেন। সো আপনার এমন কোনো কিছু আছে, দু একটা পয়েন্ট আছে যেটা কিনা যে আমাদের স্টুডেন্টদেরকে আরো এনকারেজ করবে? আর বর্তমান পরিস্থিতি তো আপনি বুঝতেছেন, বন্যার কারণে আমাদের প্রায় রানিং স্টুডেন্টস, আজকে থেকে আমাদের অফিস খোলা ছিল, খোলার কথা ছিল, কিন্তু আমাদের বন্যার পরিস্থিতির কারণে স্টুডেন্ট আসতে পারে না সিলেটে ঘরবন্দি অবস্থায়। তো তাদের উদ্দেশ্যে যদি দু এক কথা বলার থাকে, এবং যে স্বপ্ন নিয়ে স্টুডেন্টসরা আইএলস এ আসে, এবং যে স্বপ্ন তাদের মনের মধ্যে লালন করে দীর্ঘ জার্নিতে তারা টিকে থাকে, তো সেই ক্ষেত্রে আপনি দু এক কথা বলার আছে কিনা তাদের উদ্দেশ্যে? না, আমরা তো যা কথা বলার বলে ফেলছি। আমি একটা কথা রিপিট করব হুম, যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে 85% জবস ডিপেন্ড করে কমিউনিকেশন স্কিলের উপর। সো কমিউনিকেশন স্কিলস মানে লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং, ঠিক আছে? রাইট। সো ফাইনালি আইএলটিএস এর উপর জোর দিতে হবে এবং সময় দিতে হবে। দেন ইওর ডোর ইজ ওপেন ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড। রাইট। এটা কোনো বিকল্প নেই। আর ওকে? জি জি, হ্যাঁ। তো আমার মনে হয় যে আসলে আমরা মাঝে মাঝে এরকম ভাবে আসা উচিত, যেহেতু আমরা সবাই তো ভাই ব্রাদার্স, আর আমরা এই একই সেক্টরে কাজ করতেছি। আপনি জানেন যে ইংলিশ অ্যাচিভার্স একটা ল্যাঙ্গুয়েজ বেসড ইনস্টিটিউট, আই মিন যেখানে আমরা আইএলটিএস স্পোকেন থেকে কিডস ইংলিশ থেকে শুরু করে আমাদের ল্যাঙ্গুয়েজ সার্ভিসগুলো আমরা প্রোভাইড করে থাকি। তো তার পাশাপাশি আমাদের এইমএইচ গ্লোবাল এডুকেশন পুরোদমে স্টুডেন্টস ভিসা প্রসেসিং নিয়ে কাজ শুরু করছে। সো যেখানে আমাদের রানিং অনেক স্টুডেন্টস আছে, প্রসেসিং এর মধ্যে আছে, এবং যে সকল ভাই ব্রাদার্সরা আছেন, আমরা চেষ্টা করবো যে বিশ্বস্ততার সাথে আপনাদের কাজগুলো করে দেওয়ার। বিশেষ করে এই যে আলামিন ভাই, কেন ওনাকে নিয়ে আসলাম, দু একটা কথা যদি না বলি তাহলে নাই হয়, মানে হয় না। সেটা হচ্ছে যে করোনার পর থেকে যে আমাদের যে সকল সুযোগ সুবিধা ছিল, যদি উল্টা পাল্টা কোনো সিদ্ধান্ত নিতাম বা দুই নাম্বারই কোনো 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 কিছু করার আই মিন চেষ্টা করতাম, তাহলে আমাদের দুইজনের হয়তো ব্যাংক ব্যালেন্স 20 টাকার উপরে থাকতো। কিন্তু আমরা সবসময়, যে ভাই একটা কথা প্রায় সময় বলতো যে মুশারফ, এমন বেশি কিছু খাবা না যেটা তুমি হজম করতে পারবে না। সো এই জায়গা থেকে চেষ্টা করি আমরা সবসময় যে সততার সাথে থেকে মানুষকে সঠিক গাইডলাইন পরামর্শ দিয়ে সহযোগিতা করার। সো ডেফিনেটলি আমি এই কথাটা বলতে পারবো যে যদি মনে হয় যে আপনার কাজ করার মতো এবিলিটি আমাদের আছে, তখনই বলবো যে ভাই ইউ ক্যান গিভ ইউর ফাইল, আদারওয়াইজ বলবো যে ভাই উই আর এক্সট্রিমলি সরি, উই ক্যান ডু ইট। সো আপনি এই নিশ্চিন্তে থাকতে পারেন যে সিলেট সহ সারা বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গাতে এজেন্সির অভাব নাই। সো আমাদের স্টুডেন্টদের ভোগান্তির চিন্তা ভাবনা করে, আমাদের স্টুডেন্ট যেন কোনো ট্র্যাপে পড়তে না হয়, আমাদের স্টুডেন্ট যেন কোনো খারাপ সিচুয়েশন ফেস না করতে হয়, তাদের চিন্তা ভাবনা করে কিন্তু আমরা আমাদের এই সেক্টরে আসা। সো আমাদের যে রানিং স্টুডেন্টস আছে এবং পুরাতন যারা স্টুডেন্টস আছে তাদেরকে আমরা আগে অ্যানাউন্স করছি, আগে বর্তমানে অ্যানাউন্স করতেছি, আমরা বরাবরের মতো সবসময় আমরা ট্রেন্ডিং প্রোডাক্টগুলো নিয়ে আসবো। যে দেশে যখন ভিসা রেশিও ভালো হয় সেই দেশে কিন্তু আমরা বেশি ফোকাস করি। এখানে আরেকটা বিষয় আমি বলে রাখি যে প্রত্যেকটা প্রতি বছরই কিন্তু দুই তিনটা ইনটেক থাকে বিভিন্ন দেশের মধ্যে। সো যখন যে জায়গাতে আপনার খুব বেশি ট্রেন্ডিং চলে, আই মিন যেখানে খুব বেশি ভিসা প্রসেসিং চলে, আপনাদের উচিত সেই দেশে মুভ অন করা। কারণ আপনি আমার কাছে ফাইল দিলেন কোনো একটা দেশে, বাট ওই দেশে ভিসা রিজেকশন বেশি, মানে ভিসা হচ্ছে না। আপনি আমার কাছে মাস 6 মাস 1 বছর ফাইল জমা রেখে লাভ নাই। বরং যে দেশে আপনি যেতে পারতেছেন, 6 মাসে আপনি যে টাকা খরচ করে যাবেন, 6 মাস 1 বছর থাকলে ওই টাকাটা উঠেও যেতে পারে। সো ডেফিনেটলি যারা রানিং স্টুডেন্টস আছেন বা যারা অলরেডি আইএলটিএস কোর্স শেষ পরীক্ষা দিয়ে দিচ্ছেন এবং হাতে আপনার স্কোর চলে আসছে, ডেফিনেটলি ইউ ক্যান কাম টু আস এবং আপনার ফাইল সাবমিট করতে পারেন। আমরা ডেফিনেটলি আপনাকে সঠিক গাইডলাইনের মাধ্যমে আপনার ভিসা প্রসেসিং এর কাজ সম্পন্ন করতে পারবো ইনশাল্লাহ। তো আলামিন ভাই, মেবি ইটস টাইম টু সে গুড বাই, এন্ড থ্যাংক ইউ ওকে, টাইম থ্যাংক বিং। ইউ। এবং আপনার এত ব্যস্ততার মধ্যে আপনি আসছেন, ডেফিনেটলি আরেকটা অ্যানাউন্স করে দেই, আলামিন ভাই অনেক ব্যস্ততার মধ্যেও উনি কিন্তু একজন আইএলটিএস এর টিচার ছিলেন, এবং মোটামুটি টিচার ছিলেন না, সিলেটের জনপ্রিয় কয়েকজন ব্যক্তিত্বের মধ্যে কিন্তু উনি একজন ছিলেন। সো ওনাকে রিকোয়েস্ট করবো যদি ফ্রি টাইম থাকে এরকম ভাবে মাঝে মাঝে আমাদের অডিয়েন্সদের উদ্দেশ্যে, আমাদের স্টুডেন্টদের উদ্দেশ্যে আপনি দুই একটা ক্লাস নেবেন, এটা আপনার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে আর কি। আর বিস্তারিত তো আমরা ইনশাআল্লাহ, আলোচনা হবে ইনশাল্লাহ। সো থ্যাংক ইউ ভেরি ইনশাআল্লাহ। মাচ। আল্লাহ ওকে, হাফিজ। থ্যাংক ইউ। থ্যাংক ওকে, ইউ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ ভেরি মাচ।